আচ্ছা ভাই, আমাদের ক্লাসটা কিন্তু অ্যাকচুয়ালি এখন লাইভে দেখা যাচ্ছে। তো হচ্ছে কি আমরা ক্লাসটা শুরু করি। এবং কালকে কিন্তু তোমাদের কেমিস্ট্রি অ্যাসেসমেন্ট এক্সাম, এটা কিন্তু হচ্ছে কি এক্সাম আইডি সহ এক্সাম লিংক তোমরা সকাল 8টার ভিতর পেয়ে যাবা। তো যাই হোক, আমরা হচ্ছে কি আর বেশি সময় নষ্ট না করি, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। ওকে ভাই, হ্যাঁ আমি আচ্ছা এখানে আসছি, কোনো প্রয়োজন হলে তোমরা জানাতে পারো। এছাড়াও চ্যাট বক্স আছে, তোমরা যদি কোনো ধরনের রেসপন্স করতে চাও চ্যাট বক্সে করতে পারো, এছাড়া চাইলে আনমিউট করে তোমরা কথা বলতে পারো। তো এই ছিল হচ্ছে কথা। ওকে। ওকে ভাইয়া, চলো ভাইয়া আমরা শুরু করি। তা আমাদের আজকে যেটা টপিক সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণ সম্পর্কে আমরা ছোটবেলা থেকে একটু একটু করে পড়ে এসেছি, 9-10 বেশ কিছুটা হয়তো বা পড়েছি। যাই হোক, আমরা এখন আজকে ইন ডিটেলস পড়ালেখা স্টার্ট করবো। তো প্রথম যে অংশটা পড়বো সেটা আমরা ডিরেক্ট বইয়ের কাছে চলে যাই। এই হচ্ছে কি আমাদের বইয়ের একদম অংশ, বই থেকে আমরা আমরা দাগানো বই নিয়ে এসেছি, একদম লাইন বাই লাইন সুন্দর করে আমরা পড়বো, ঠিক আছে? তো চলো, ফটোসিনথেসিস বা আমরা যে বাংলা যে শব্দটা আছে সালোক সংশ্লেষণ, সালোক মানে কি ভাইয়া? সালোক মানে হচ্ছে গিয়ে সহ প্লাস আলো আর সংশ্লেষণ। তাহলে এখানে কি আছে? আলো সহ সংশ্লেষণ। সংশ্লেষণ মানে কি? তৈরি করা বা বানানো। তাহলে তুমি কিছু একটা তৈরি করবা বা বানাবা কিসের প্রেজেন্সে? আলোর উপস্থিতিতে। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা সালোক সংশ্লেষণ কথাটা। মানে ইংরেজি তো ঠিক একই রকম অবস্থা। ফটো, ফটো শব্দটা এসেছে আলো থেকে। সিনথেসিস, তৈরি করা। আলোর উপস্থিতিতে কিছু তৈরি করা হচ্ছে কি ফটোসিনথেসিস। আচ্ছা, এখান থেকে আমাদের যেটা এমসিকিউ হিসেবে লাগবে সেটা হচ্ছে ফটোসিনথেসিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী চার্লস বার্নস। এটা আমাদের এমসিকিউর জন্য লাগবে, ঠিক আছে কি কথাটা? তারপরে হচ্ছে যে আলোক শক্তিকে শোষণ করে সঞ্চিত রাসায়নিক শক্তির রূপান্তর প্রক্রিয়াকে বলা হয় ফটোসিনথেসিস। এটা হচ্ছে আমাদের আলো ফটোসিনথেসিস কিংবা সালোক সংশ্লেষণের সংজ্ঞা। যদি আমাদের এ নাম্বারের কোশ্চেনে আসে তখন আমরা এটা সুন্দর করে লিখে দিব। এখন আসো ভাইয়া, একটা প্রক্রিয়া তৈরি মানে একটা প্রক্রিয়া চালানোর জন্য আমাদের কিছু কাঁচামাল বা উপাদান লাগে। কি কি লাগে? সে কাঁচামাল গুলা হচ্ছে ভাইয়া কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যালোক, আর হচ্ছে গিয়ে ক্লোরোফিল। ঠিক আছে কি কথাটা? এখন আমাদের শুধু কি কি লাগে এতটুকু পড়লেই হবে না, আমাদেরকে জানতে হবে কোনটা কতটুকু লাগে। তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড লাগে হচ্ছে গিয়ে 6 অণু। কার্বন ডাই অক্সাইড লাগে হচ্ছে ভাইয়া 6 অণু। পানি লাগে হচ্ছে গিয়ে 12 অণু। দেখা যাচ্ছে আশা করি কথা লেখাগুলা। সূর্যালোক, সূর্যালোক থেকে আমরা পাই কি ভাইয়া? সূর্যালোক থেকে পাই হচ্ছে কি আমরা ফোটন। এখানে 50 থেকে 60টি ফোটন প্রয়োজন। আর ক্লোরোফিল, ক্লোরোফিলের কোনো মানে অ্যামাউন্ট নেই, বেসিক্যালি ক্লোরোফিলের মধ্যেই প্রসেসটা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের উপাদান লাগতেছে কয়টা এবং কতটুকু পরিমাণে লাগতেছে সবগুলো ব্যাপারই আমরা শিখে ফেললাম। তারপরে চলো আগাই। হ্যাঁ, এই যে ভাইয়া সেই আমাদের ঐতিহাসিক রিয়েকশন, ক্লাস 5 থেকে আমরা মোটামুটি এই এক রিয়েকশন দেখে দেখে এসেছে এখন পর্যন্ত। এটা অবশ্যই ভাই আমাদের পারা লাগবে। এগিয়ে যাই। হুম, আচ্ছা, একটা প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে কোথায় সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে। সালোক সংশ্লেষণের অঙ্গ এবং অঙ্গাণু। অঙ্গ আর অঙ্গাণুর মধ্যেকার পার্থক্য হচ্ছে গিয়ে অঙ্গের আরো ছোট অংশ হচ্ছে গিয়ে অঙ্গাণু, মানে অঙ্গাণু থাকে হচ্ছে অঙ্গের ভেতরে। তাহলে চলো আমরা আস্তে আস্তে দেখে আসি সালোক সংশ্লেষণ অঙ্গ কোনটা আর অঙ্গাণু কোনটা। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি সালোক সংশ্লেষণ অঙ্গ কোনটা, সেটা তুমি সরাসরি উত্তর দিতে পারবে না। তোমাকে আগে জানতে হবে ভাইয়া আপনি কার বেলায় সালোক সংশ্লেষণের অঙ্গটা জানতে চাচ্ছেন। ঠিক আছে কি কথাটা? আসে, যদি হয় ভাইয়া সেটা আমাদের সবুজ শৈবাল, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে কি কথাটা? তাদের বেলায় সালোক সংশ্লেষণ হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে। ঠিক আছে কি কথাটা? কিন্তু ভাইয়া যদি সেটা হয় সায়ানোব্যাকটেরিয়ার কথা, সেখানে সালোকসংশ্লেষণ হওয়ার মতো কোনো ক্লোরোপ্লাস্ট নেই। তাহলে কি তাদের সালোকসংশ্লেষণ হচ্ছে না? হচ্ছে। কোথায় হচ্ছে? তাদের থাইলাকয়েডের গায়ে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে, সেখানে গিয়ে তাদের সালোকসংশ্লেষণটুকু হচ্ছে। ঠিক আছে কি কথাটা? তারপর কিছু কিছু শৈবালের ক্ষেত্রে, কি কি শৈবাল? লোহিত শৈবাল, বাদামি শৈবাল, তাদের বেলায় সালোকসংশ্লেষণ হয় কোথায় ভাইয়া? সালোকসংশ্লেষণ হয় হচ্ছে গিয়ে ক্রোমাটোফোর নামক একটা অঙ্গাণুতে হয়। ঠিক আছে কি কথাটা? তাহলে মোস্ট অফ দা স্পিসিস এর ক্ষেত্রে কোথায় হচ্ছে? ক্লোরোপ্লাস্টে হচ্ছে। সায়ানোব্যাকটেরিয়ার বেলায় কোথায় হচ্ছে? থাইলাকয়েডের গায়ে ফটোসিনথেটিক পিগমেন্ট সেখানে হচ্ছে। আর শৈবালে, কিছু কিছু শৈবালের ক্ষেত্রে লোহিত শৈবাল, বাদামি শৈবাল, তাদের বেলায় কোথায় হচ্ছে? ক্রোমাটোফোর নামক অঙ্গাণুতে হচ্ছে। ঠিক আছে কি কথাটা? আশা করি সবাইকে আমি এই ব্যাপারটা বোঝাতে পেরেছি।
তারপরে ভাইয়া আমাদের সবচাইতে যেই দরকারি অংশ সেটা হচ্ছে ভাইয়া এই এক জায়গা, ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণের অঙ্গ কোনটা ভাইয়া? অঙ্গ মানে বড় একটা কিছু, বড় অঙ্গ হিসেবে সেটা হচ্ছে সবুজ পাতা, ঠিক আছে। অঙ্গাণু, অঙ্গের ভেতর থাকে হচ্ছে কি অঙ্গাণু, সে ছোট অঙ্গাণুটা কি? ক্লোরোপ্লাস্ট। এন্ড ফটোসিনথেসিসের স্থান হিসেবে লেখা হয়েছে ভাইয়া ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু পরে ইন ডিটেলস জানবো না, থাইলাকয়েড না কোথায় হয়, এটা একটু আমরা আপাতত বাদ রাখলাম, প্রথম দুইটা আমাদের নিয়ে কোনো ঝামেলা নেই। তো চলো এখন আসো সালোক সংশ্লেষণের জন্য আমাদের, সেটা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, ক্লোরোপ্লাস্ট লাগে, ক্লোরোপ্লাস্ট লাগে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি একটা প্লাস্টিড, সেই প্লাস্টিডের মধ্যে থাকে কি নানা রকমের রঞ্জক পদার্থ, নানা রকমের রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ গুলো কি কি? একটা হচ্ছে ক্লোরোফিল, একটা হচ্ছে ক্যারোটিনয়েড, একটা হচ্ছে ভাইয়া ফাইটোবিলিন, ঠিক আছে কি কথাটা? এখান থেকে আমাদের জাস্ট এমসিকিউর জন্য লাগবে যে ক্লোরোফিলের আবার টাইপস আছে, কি কি? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ দেখতে কি রকম? হলদে সবুজ বর্ণ। ক্লোরোফিল বি দেখতে কি রকম? নীলাভ সবুজ বর্ণ। জ্যান্থোফিল দেখতে কি রকম? হলুদ। ক্যারোটিন হচ্ছে গিয়ে কমলা, ঠিক আছে। আসো এইগুলো আমাদের এমসিকিউর জন্য লাগবে, চলো এগিয়ে যাই। হ্যাঁ, ক্লোরোফিল এ এর একটা বিশাল বড় সংকেত আছে, ক্লোরোফিল বি এর একটা বিশাল বড় সংকেত আছে। এগুলা তোমরা চাইলে পড়তে পারো, খুব বেশি দরকারি কিছু না, খুব একটা পরীক্ষাতে আসেও না, বাকিটা তোমাদের উপর। এখান থেকে আমাদের একটা এমসিকিউ ভালো করে পারা লাগবে, সেটা হচ্ছে যে ভাইয়া ক্লোরোফিল এ হচ্ছে গিয়ে কি ভাইয়া? সক্রিয় অণু। কেন এই কথাটা বললাম কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। চলো এগিয়ে যাই। হুম, এরপরে যে কথাবার্তাগুলো আছে এখানে আবার সেই একই কথা লিখছে ভাইয়া, সালোক সংশ্লেষণের জন্য মূল পিগমেন্ট হচ্ছে কি ক্লোরোফিল এ। উপরে যে কথাটাতে দাগ দিয়েছি এখানেও কিন্তু ঠিক সেম কথাটাতেই আমি দাগ দিয়েছি, এই কথাটার কারণ কিছুক্ষণ পরে দেখতে পাবে। আচ্ছা, তাহলে ভাই আমাদের যে চারটা উপাদান ছিল সেই চারটা উপাদানের মধ্যে এটা লেখা ছিল হচ্ছে গিয়ে সূর্যালোক, তাহলে সূর্যালোকের যে এই আলো, সে আলো রিলেটেড আমাদের বিশাল বড় একটা পড়ালেখা এখানে দিয়ে রেখেছে, যেটা আমরা মোটামুটি জানি। আমরা কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারেও মোটামুটি পড়েছি এই ধরনের কথাবার্তা, আলোর বর্ণালীর কথা, 7 ধরনের তড়িৎ তরঙ্গ আছে, ন্যূনতমটা 390, সর্বোচ্চটা 760, এগুলো আমরা মোটামুটি পড়েছি। and সেগুলোকে কালারের বেসিসে যে আমরা ক্লাসিফাই করতে পারি, রংধনুর 7টা কালার, বেনিয়া সহকালা বা বাইবিকিউর, এগুলো আমরা সব জানি। এখানে আমরা তেমন পড়ালেখা করবো না, কারণ এগুলো আমাদের আগের পড়ালেখা। এরপরে আমাদের এখানে আরেকটু পড়ালেখা আছে, সেটা কি ভাইয়া? পৃথিবীতে যে সূর্যালোক আসতেছে সেই সূর্যালোকের 83% ক্লোরোপ্লাস্ট শোষণ করতে পারতেছে, ঠিক আছে কি কথাটা? এন্ড 12% কি হচ্ছে? প্রতিফলিত হয়ে আবার চলে যাচ্ছে, আমাদের বায়ুমণ্ডল থেকেই আবার ব্যাক চলে যাচ্ছে। আর বাকি 5% হচ্ছে ভূগর্ভে প্রতিসরিত বা বিলীন হয়ে যায়, ঠিক আছে। আমাদের মাটিটা কিছুটা উত্তপ্ত হয়, আমাদের পানি মানে সমুদ্রের পানি বলো, নদীর পানি বলো, পুকুরের পানি বলো, সেগুলো কিছুটা উত্তপ্ত হয়, সেগুলা হচ্ছে গিয়ে এই 5%। আর 83% কোথায় চলে যাচ্ছে ভাই? ক্লোরোপ্লাস্ট মানে প্লান্ট শোষণ করে নিচ্ছে, ঠিক আছে কি কথাটা? ক্লিয়ার? এটা আমাদের লাগবে। এখান থেকে দুইটা এমসিকিউ আমাদের লাগবে। কি ভাইয়া? সালোক সংশ্লেষণ কোথায় কোথায় ভালো হয়? একটা হচ্ছে গিয়ে কমলা লাল আলো, একটা হচ্ছে ভাইয়া বেগুনি লাল আলো। তোমাদের জায়গায় আমি থাকতে এটাকে সুন্দর করে এভাবে মনে রাখতাম, কলা নিবে, তাহলে কমলা, লাল, নীল, বেগুনি, ঠিক আছে কি কথাটা? আমরা এই কথাটা মনে রাখলে ইজিলি এইখানে এমসিকিউটা পারবো। এখন তোমাকে যদি বলে ভাইয়া এখানে তো বুঝলাম বেগুনি, নীল, কমলা, লালের মধ্যে ভালো, সবচাইতে ভালো কোথায় হয়, আপনাকে যদি এক কথা জিজ্ঞেস করে, তাহলে সেটা হচ্ছে ভাইয়া লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচাইতে ভালো হয়, ঠিক আছে কি কথাটা? ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে চলো ভাইয়া, তারপরে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে ফটো সিস্টেম। ফটো সিস্টেম কি জিনিস? ফটো সিস্টেম হচ্ছে যে ভাইয়া দেখো, আমরা দেখো আমাদের এখন সবারই 2 ক্যামেরা, 3 ক্যামেরা, 4 ক্যামেরা, কত ক্যামেরার ফোন, ঠিক আছে। তো আমরা করি কি ভাইয়া? আমরা করি হচ্ছে গিয়ে ছবি তুলি, ঠিক আছে, কিন্তু ওই একটা ছবির পেছনেই দেখা যায় যে আমাদের অনেকগুলো ক্যামেরা রেসপন্সিবল, ঠিক আছে কি কথাটা? তাহলে ক্যামেরা গুলোকে আমরা কি বলতে পারি? ক্যামেরা গুলো হচ্ছে কি আমাদের একটা একটা ইউনিট, ঠিক আছে। ধরো 3 ক্যামেরার একটা ফোন, এই 3টা ক্যামেরা মিলে আমাদের একটা কি বানাবে? ছবি বানাবে। ঠিক সেম ভাবে ভাইয়া আমাদের এই যে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস হচ্ছে, সেই ফটোসিনথেসিসের ইউনিট যে জায়গাটাতে হচ্ছে সেই ইউনিট গুলো হচ্ছে গিয়ে ফটো সিস্টেম।
অনেকগুলো ফটো সিস্টেমের মধ্যে একটু 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 করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা রান করে। বোঝাতে পেরেছি কি কথাটা? ক্লিয়ার? আশা করি কারো কোনো সমস্যা নেই। তাহলে এই ফটো সিস্টেমের স্ট্রাকচার আমাদেরকে ভাই একটু করে পড়া লাগবে। চলো একটা ফটো সিস্টেমের স্ট্রাকচার আমরা একটু করে পড়ি। এখানে সুন্দর করে লেখা আছে প্রতিটা ফটো সিস্টেমে কয়টা অংশ থাকে? তিনটা অংশ থাকে। কি কি? আলোক শোষণ অংশ। তারা কি করে ভাইয়া? তারা হচ্ছে যে সূর্যের আলোটা আসে সেটাকে তারা কি করে? তারা সেটাকে হচ্ছে গিয়ে আহ শোষণ করে। ঠিক আছে কি কথাটা? এখন কথা হচ্ছে তাহলে আলোক শোষণ অংশতে থাকে কি ভাইয়া? থাকে হচ্ছে গিয়ে অ্যান্টেনা পিগমেন্ট। ঠিক আছে, কেউ কেউ এটাকে পিগমেন্ট না বলে ডিরেক্ট কমপ্লেক্সও বলতে চায়। বলো, যে যেটাই বলো, অ্যান্টেনা পিগমেন্ট বলো অথবা অ্যান্টেনা কমপ্লেক্স বলো, তারা কি করে ভাইয়া? তারা হচ্ছে যে সূর্যে যে আলোটা আসছে সেটাকে তারা শোষণ করে। ঠিক আছে কি কথাটা? তারপরে আসো সেকেন্ড কি থাকে? বিক্রিয়া কেন্দ্র থাকে। ওকে, বিক্রিয়া কেন্দ্রের মাঝে কি থাকে? বিক্রিয়া কেন্দ্রের মাঝে থাকে হচ্ছে কি ক্লোরোফিল এ। বিক্রিয়া কেন্দ্রের মাঝে থাকে কি ভাইয়া? ক্লোরোফিল এ। এটা আপনাকে যখন ছবি দেখাবো তখন আপনারা সুন্দর দেখতে পাবেন। আসেন, এরপরে কি থাকে? এরপরে থাকে হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কি জিনিস ভাই? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে গিয়ে ধরেন এরকম একটা জিনিস। এই জিনিসের মধ্যে ভাইয়া এটা হচ্ছে প্রথম ইলেকট্রনটাকে রিসিভ করবে, সেই রাস্তা দিয়ে এটার কাছে পাঠিয়ে দিবে, এই রাস্তা দিয়ে পরবর্তীতে এটার কাছে পাঠিয়ে দিবে। এরকম নানা রকম জিনিসের মাঝে দিয়ে ইলেকট্রনটা কি করবে? মুভ করবে। এন্ড যে রাস্তাটা ধরে সে মুভ করবে সেই রাস্তাটাকে আমরা একসাথে বলি হচ্ছে কি ভাইয়া? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, চলো যেটা আমরা পড়তেছিলাম ভাইয়া সেটা হচ্ছে ফটো সিস্টেম। ফটো সিস্টেমের স্ট্রাকচার আমরা মোটামুটি পড়ে এসেছি। কি কি আছে? আলোক শোষণ অংশ আছে, বিক্রিয়া কেন্দ্র আছে, এন্ড আছে হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখন চলো ফটো সিস্টেম কয় রকমের? ফটো সিস্টেম হচ্ছে গিয়ে দুই রকমের। PS1 ফটো সিস্টেম ওয়ান, ফটো সিস্টেম টু। ঠিক আছে কি কথাটা? ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু। কেন ভাইয়া ওয়ান টু তে ক্লাসিফাই করেছে? কারণ হচ্ছে গিয়ে ভাইয়া ফটো সিস্টেম ওয়ান আগে আবিষ্কৃত হয়েছিল, ফটো সিস্টেম টু পরে আবিষ্কৃত হয়েছিল। এখন আসো কি হয়েছে ভাইয়া, তাদেরকে কিসের বেসিসে ক্লাসিফাই করা হয়েছে? আমরা জানি, আমি আপনাদেরকে পড়ায় এসেছি ভাই, বিক্রিয়া কেন্দ্রে থাকে কি? বিক্রিয়া কেন্দ্রে থাকে হচ্ছে ক্লোরোফিল এ। ফটো সিস্টেমের বিক্রিয়া কেন্দ্রের যে ক্লোরোফিল এ আছে সেটা হচ্ছে গিয়ে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করতে পারে। আলো যেটা আসছে তার মাঝে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোটাকে আমাদের ফটো সিস্টেম ওয়ান রিসিভ করতে পারে। বোঝা গেছে কি কথাটা? ফটো সিস্টেম টু এর বিক্রিয়া কেন্দ্রে যে ক্লোরোফিল এটা আছে সেটা কি করতে পারে? 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করতে পারে। ঠিক আছে, আমাদের এখানে যে পড়ালেখাগুলো আছে এখানে আসলে সব ধরনের ইনফরমেশনই আছে, জাস্ট এলোমেলো আছে। দ্যাটস ওয়াই আমি একটু উপর নিচ করে পড়াচ্ছি, আগে নিচের অংশ পড়ালাম পরে উপরের অংশ পড়ালাম। ঠিক আছে কি কথাটা? চলো এগিয়ে যাই। আচ্ছা, উপরে যে কথাটা পড়েছি ফটো সিস্টেম, এই কথাটারই বেসিক্যালি আবার তার রিপিট করছে অন্য একটা টার্মে, সেটা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। একই কথা ভাইয়া, সিনথেটিক মানে যেই অংশটা সিনথেসিস করতেছে কার প্রেজেন্সে? আলোর প্রেজেন্সে। তাহলে ফটোসিনথেটিক ইউনিট যেটা আপনাকে বুঝিয়ে এসেছিলাম সেই এক ক্যামেরার এক্সাম্পল দিয়ে। দেখেন ফটো সিস্টেম ইউনিটকে আরো কি কি নাম আছে ভাইয়া? আরো নাম আছে, সেটা হচ্ছে কোয়ান্টাম বলা হয়, দুঃখিত কোয়ান্টাম বলা হয় না, বলা হয় হচ্ছে গিয়ে কোয়ান্টোসোম। কোয়ান্টোসোম শব্দটা এসেছে কোথা থেকে? সেটা এসেছে হচ্ছে গিয়ে কোয়ান্টাম থেকে। ঠিক আছে কি কথাটা? এই ধরনের ইউনিটকে বলা হতো কি ভাইয়া? কোয়ান্টোসোম। ক্লিয়ার? এখানে দেখেন আবার সে একই কথা লিখে রেখেছে। কি আছে? ক্লোরোফিল এ আছে, ইলেকট্রন গ্রহীতা আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইটিসি আছে, বিভিন্ন ধরনের সংযোগ আছে। এগুলো আপনাদেরকে সবাই এই জায়গাটাতে আমি সুন্দর করে একসাথে পড়িয়ে দিয়েছিলাম। ঠিক আছে কি কথাটা? তাহলে এখানে ওরা যেটা ফটো সিস্টেম হেডলাইনে পড়ালেখা আছে আর আমাদের এখানে যেটা ফটোসিনথেটিক ইউনিটে পড়ালেখা আছে এটা মোটামুটি একই পড়ালেখা। ঠিক আছে কি কথাটা? আসো এগিয়ে যাই। ফটো অ্যাক্টিভেশন। পিগমেন্ট অণুর একটা ইলেকট্রন আলোক শক্তি শোষণ করে শক্তিকৃত হওয়াকে বলা হয় ফটো অ্যাক্টিভেশন। ঠিক আছে কি কথাটা? ভাইয়া আপনি একটা কাজ করবেন, এখন সেই কাজটা কখন করবেন? আপনাকে যদি আমি প্রেসার দিই, কতটুকু প্রেসার দিলে আপনি কাজটা করবেন? সেই একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রেসার দিলে দেন আপনি অ্যাক্টিভেটেড হবেন, দেন গিয়ে আপনি কাজটা করবেন। সেই অ্যামাউন্টের যে এনার্জিটাকে, সেই এনার্জিটাকে আমরা বলি হচ্ছে কি, এনার্জিটা পেলে সেটা কি হয়? অ্যাক্টিভেটেড হয়। এন্ড এই ঘটনাটাকে আমরা বলতেছি যে ফটো অ্যাক্টিভেশন। ক্লিয়ার? আশা করি কারো কোনো সমস্যা নেই। তারপরে ভাই এখানে আছে হচ্ছে ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু এর মধ্যেকার পার্থক্য। এই পার্থক্যটা আমরা কিছুক্ষণ
পরে একসাথে বুঝতে পারবো। ঠিক আছে কি কথাটা? তো আপনাদেরকে আমি যেটা এখানে পরে এসেছিলাম সেই জিনিসটা চলেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বলতে পারেন ভাই আমাদের একটা ফটো সিস্টেম। ঠিক আছে, তো ফটো সিস্টেমের মধ্যে সর্বপ্রথম আমরা কি পড়েছিলাম, আলোক শোষণ অংশ আছে। কারা আলো শোষণ করে? অ্যান্টেনা, পিগমেন্ট বা কমপ্লেক্সরা। চলেন ছবিতে দেখি। এই হচ্ছে ভাইয়া আমাদের অ্যান্টেনা কমপ্লেক্স, যেখানে লেখা আছে অ্যান্টেনা কমপ্লেক্স। তারা কি করে ভাইয়া? তারা করে হচ্ছে গিয়ে আলো শোষণ করে। ঠিক আছে কি কথাটা? তারা আলো শোষণ করে। তারপর কি পড়ে এসেছিলাম ভাইয়া? আছে হচ্ছে গিয়ে বিক্রিয়া কেন্দ্র। বিক্রিয়া কেন্দ্রতে থাকে কি? ক্লোরোফিল এ। চলেন তারপরে আসেন ভাইয়া, এই যে এখানে লেখা আছে বিশেষ ক্লোরোফিল এ, এই অংশটাতে কি থাকতেছে ভাইয়া? ক্লোরোফিল এ থাকতেছে। ঠিক আছে কি কথাটা? ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে দেখেন সেখান থেকে চলে যাবে কোথায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আমাদের ক্লোরোফিল এ থেকে ইলেকট্রন একটা বের হবে, সেই ইলেকট্রনটা বের হয়ে দিন শেষে চলে যাবে কোথায়? দিন শেষে সেটা চলে যাবে হচ্ছে গিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। এন্ড উপর থেকে যে আমাদের সানলাইট আসতেছে সেটাও তারা এই ছবিতে একসাথে দেখিয়ে দিয়েছে। আশা করি আমি এতক্ষণ আপনাদেরকে যা পড়িয়েছি সেটা এখন একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, আপনাদের কারো কোনো সমস্যা নেই। চলেন আমরা আগাই। এখনকার যে পড়াটা আছে ভাইয়া, সে পড়াটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম। তারপরে আবার আমরা বইয়ের কাছে যাব। দেখেন, সালোক সংশ্লেষণকে আমরা কি করেছি ভাইয়া? সালোক সংশ্লেষণকে আমরা ক্লাসিফাই করেছি কয়টা অংশতে। কি কি অংশ? একটা অংশ হচ্ছে ভাইয়া আলোক নির্ভর পর্যায়, একটা অংশ হচ্ছে কি আলোক নিরপেক্ষ পর্যায়। আচ্ছা, এই কাজটা কি করেছেন ভাইয়া? এই কাজটা করেছেন হচ্ছে কি ব্ল্যাকম্যান। এই কাজটা করেছে কি ভাইয়া? ব্ল্যাকম্যান। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে ভাই আলোক নির্ভর তো বোঝা যায় যে এই অংশটা আলোর অ্যাবসেন্সে হবেই না। আলো ছাড়া জীবনও এটা কি না, সম্ভব না। আলো লাগবেই, এই দিকে যে ঘটনাবলী আছে এগুলো হওয়ার জন্য আলো লাগবেই। তো এটাকে ডিরেক্ট অন্ধকার পর্যায়ে বলে দিলেই তো হতো। এটাকে আলোক নিরপেক্ষ পর্যায়ে বলার রিজনটা কি ভাইয়া? এটা বলার রিজনটা হচ্ছে যে ভাইয়া, এটা আলোর উপস্থিতিতেও হতে পারে, এটা আলোর অনুপস্থিতিতেও হতে পারে। ঠিক আছে, আলো থাকলেও হবে, আলো না থাকলেও হবে। তার মানে আলো আছে কি নাই সেটার উপর এই অংশটা ডিপেন্ড করতেছে না। দ্যাটস ওয়াই আমরা বলে দিলাম যে এটা হচ্ছে ভাইয়া নিরপেক্ষ, আলোক নিরপেক্ষ পর্যায়। বোঝা গেল কি কথাটা? আশা করি কারো কোনো সমস্যা নেই। তারপর চলেন ভাইয়া, আলোক নির্ভর পর্যায় কোথায় হয়? হয় হচ্ছে গিয়ে ভাইয়া থাইলাকয়েড মেমব্রেনে। হয় হচ্ছে গিয়ে ভাইয়া থাইলাকয়েড মেমব্রেনে। আপনাদের আশা করি সবার মনে আছে একটা ক্লোরোপ্লাস্টের কমন স্ট্রাকচার। এরকম এক এরকম একটা ক্লোরোপ্লাস্ট, এর মাঝে এরকম থাইলাকয়েড থাকে। থাইলাকয়েডের স্ট্যাককে আমরা বলি হচ্ছে কি একটা গ্রানাম। এটা ধরেন একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, গ্রানাম গুলো কানেক্টেড থাকে ল্যামেলা দিয়ে। আশা করি এগুলো ছোটবেলার পড়ালেখা সবার মনে আছে। সেই যে ভাইয়া ছোট ছোট খালের মতো থাইলাকয়েড, সেই থাইলাকয়েডের মেমব্রেনে ঘটে কি? আমাদের আলোক নির্ভর পর্যায়টুকু ঘটে। এর মাঝে যে ফ্লুইডের মতো অংশটা থাকে, প্লাস্টিকের মাঝে যে ফ্লুইডের মতো অংশটা থাকে, এই অংশটাকে আমরা বলতাম হচ্ছে গিয়ে স্ট্রোমা। এই স্ট্রোমার মাঝে হয় কি? আলোক নিরপেক্ষ পর্যায়টুকু চলে। ঠিক আছে কি কথাটা? চলেন ভাইয়া আলোক নির্ভর পর্যায়কে আমরা ইন ডিটেলস একটু পড়ালেখা করি। আলোক নির্ভর পর্যায়ের আবার দুইটা অংশ আছে ভাইয়া। আলোক নির্ভর পর্যায়ের কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে। একটা হচ্ছে ভাইয়া ফটোলাইসিস, একটা হচ্ছে গিয়ে ফটোফসফোরাইলেশন। চলেন আমরা শব্দগুলোকে একটু ভেঙে ভেঙে পড়ি। ফোটো মানে আলো, জানি। লাইসিস মানে কি ভাইয়া? লাইসিস মানে হচ্ছে গিয়ে ভাঙা। কাকে ভাঙবেন ভাইয়া? ভাঙবেন হচ্ছে গিয়ে পানিকে। ভাঙবেন হচ্ছে ভাইয়া পানিকে। কিসের উপস্থিতিতে? পানি, সরি, সূর্যালোকের উপস্থিতিতে ভাইয়া। পানিকে ভাঙবেন কার উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে। ভাঙার পরে পাবেন কি? পাবেন হচ্ছে গিয়ে চারটা হাইড্রোজেন, অক্সিজেন, আর হচ্ছে গিয়ে চারটা ইলেকট্রন পাবেন। বোঝা গেল কি কথাটা ভাইয়া? আশা করি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি। তার পরের অংশতে আসেন ভাইয়া, সেটা কি? সেটা হচ্ছে যে ফোটো ফসফোরাইলেশন। আবারও একই কথা ভাইয়া, ফোটো মানে আলো, ফসফোরাইলেশন লাস্টে দিয়ে যখন ভাইয়া শান আছে সেটা একটা প্রক্রিয়া বোঝাচ্ছে। ফসফোরাইলেশন কি বোঝায় ভাইয়া? ফসফোরাইলেশন বোঝায় হচ্ছে গিয়ে ফসফেট অ্যাড করা। ফসফোরাইলেশন বোঝায় হচ্ছে কি ভাইয়া? ফসফেট অ্যাড করা। তাহলে দেখেন তো ভাইয়া, এখানে আছে হচ্ছে কি এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। এখানে ফসফেট আছে, কয়টা ফসফেট আছে? দুইটা। এর সাথে আপনি কি করলেন? আরো একটা
ইনঅর্গানিক ফসফেট কিংবা অজৈব ফসফেট অ্যাড করলেন, অ্যাড করার পর সেটা কনভার্ট হয়ে গেল কিসে, এটিপি তে। তার মানে আগে ছিল দুইটা ফসফেট, এখন হয়ে গেল তিনটা ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে কি কথাটা? তাহলে এখানে ফসফেট অ্যাড হলো, কিন্তু কার প্রেজেন্সে ফসফেট অ্যাড হয়েছে ভাইয়া? সানলাইটের প্রেজেন্সে এই কাহিনীটা হয়েছে, এন্ড দ্যাটস ওয়াই সেটাকে আমরা কি বলতেছি ভাইয়া, সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ফটোফসফোরাইলেশন। বোঝা গেছে কি কথাটা? ক্লিয়ার? আশা করি কারো কোনো সমস্যা নেই। এখন আপনাদেরকে এই জায়গা যে হচ্ছে এটার একটা রিজনটা বুঝিয়ে আসি ভাইয়া। দেখেন, একদম সহজ একটা এক্সাম্পল আছে। সে সহজ এক্সাম্পলটা কি? ধরেন ভাইয়া, আমরা আহ আপনার কাছে একটা বিস্কিটের প্যাকেট আছে, ঠিক আছে? সেই বিস্কিটের প্যাকেটটাকে মানে ভেতরের বিস্কিট গুলো যদি আপনি খান তাহলে আপনি কি পাবেন? এনার্জি পাবেন, ঠিক আছে? কিন্তু সেই বিস্কিটের প্যাকেটটা ছেঁড়ার জন্য আবার আপনার কি লাগবে ভাইয়া? এনার্জি লাগবে। বোঝা গেল কি কথাটা? বেসিক্যালি আমাদের এই অংশে যে প্রসেস গুলা রান করবে, সেই প্রসেস গুলা রান করানোর জন্য আপনার কি লাগবে? এনার্জি লাগবে। সেই এনার্জি গুলাকে তৈরি করে নেওয়ার জন্যই আপনি বেসিক্যালি ফটোলাইসিস এবং ফটোফসফোরাইলেশন করে নিচ্ছেন। বোঝা গেল কি কথাটা? ফটোফসফোরাইলেশনে কি হচ্ছে ভাইয়া? এটিপি তৈরি হচ্ছে। এটিপি কে আমরা কি বলি? এটিপি কে বলি হচ্ছে গিয়ে আত্তীকরণ শক্তি। এটা হচ্ছে গিয়ে আমাদের একটা আত্তীকরণ শক্তি, ঠিক আছে? ফটোলাইসিসের মধ্যে যে ইলেকট্রন গুলো পেয়েছিলাম, সেই ইলেকট্রন গুলো, যে হাইড্রোজেন গুলো পেয়েছিলাম, সেই হাইড্রোজেন গুলো এনএডিপি এর সাথে অ্যাড হয়ে কি তৈরি করে ভাইয়া? এনএডিপিএইচ টু তৈরি করে বা বিজারিত এনএডিপিএইচ তৈরি করে। ঠিক আছে কি কথাটা? এইটাও কি ভাইয়া? এটাও হচ্ছে কি আমাদের আত্তীকরণ শক্তি। আত্তীকরণ শক্তি জিনিসটা কি? আত্তীকরণ শক্তি জিনিসটা হচ্ছে যে এদেরকে খরচ করে আপনি পরবর্তী প্রসেস গুলা রান করাতে পারবেন। বুঝছেন কি কথাটা? এই প্রসেস গুলাতে কিন্তু আপনার খাবার তৈরি হবে, ঠিক আছে? সহজ কথা, গ্লুকোজ তৈরি হবে। এন্ড গ্লুকোজ তৈরি হওয়ার জন্য যে প্রসেস গুলা, সেই প্রসেস গুলা চালানোর জন্য যে শক্তিটা, সেই শক্তিগুলাই হচ্ছে আমাদের এই NADH2 আর ATP, যেগুলো আপনি তৈরি করে নিচ্ছেন হচ্ছে কি আলোক নির্ভর পর্যায়েতে। আশা করি আপনাদের সবাইকে আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি। ঠিক আছে কি কথাটা? আশা করি কারো কোনো সমস্যা নেই। তাহলে ভাইয়া চলেন আবার আমরা আমাদের বইয়ের কাছে চলে আসলাম। ঠিক আছে কি কথাটা? এখানে দেখেন এই যে সুন্দর একটা ছবি আছে, এই যে ছবি, ছবিতে আমি এতক্ষণ আপনাদের যা কথাবার্তা বলেছি তাই কিন্তু লিখা আছে। সূর্যের আলো আসতেছে, সেটাকে রিসিভ করতেছে কারা ভাইয়া? এখানকার অ্যান্টেনা কমপ্লেক্স গুলা রিসিভ করতেছে, ঠিক আছে? ওরা রিসিভ করলে এখানে আমাদের যে বিক্রিয়া কেন্দ্রটা আছে সেখানে ক্লোরোফিল এ থেকে একটা ইলেকট্রন কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে। সেই ইলেকট্রনটা চলে যাচ্ছে কোথায়? সেই ইলেকট্রনটা চলে যাচ্ছে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। ঠিক আছে কি কথাটা? এখন যদি ভাইয়া আপনাকে আমি প্রশ্ন করি, কি প্রশ্ন করি, যে ভাইয়া ওই ইলেকট্রনের কাছে ধরেন 10টা সরি, এখানে যে ক্লোরোফিল এটা ছিল, এই ক্লোরোফিল এর কাছে ধরেন 10টা ইলেকট্রন ছিল। তো এখন ও যদি একটা ইলেকট্রন বের করে দেয়, 9টা হলো। 9টা হওয়ার পর কি প্রসেস বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে গেলে তো ভাইয়া হবে না। কন্টিনিউয়াসলি আমার ইলেকট্রনের সাপ্লাই প্রয়োজন। ঠিক আছে কি কথাটা? কন্টিনিউয়াসলি আমার ইলেকট্রনের সাপ্লাই প্রয়োজন। তাহলে ও 9টার পর তো আর ছাড়তে পারবে না, ও তো একটা কমলো, আর তো ছাড়তে পারবে না। তাহলে ওর কাছে ইলেকট্রন অন্য কোনো সোর্স থেকে আসা লাগবে। সেই সোর্সটাই হচ্ছে ভাইয়া পানি, যেটা আমরা আমাদের সেই স্লাইডে পড়ে এসেছিলাম ফটোলাইসিস হিসেবে। পানি ভেঙে আমাদের হাইড্রোজেন তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, আর ইলেকট্রন বের হয়। এই ইলেকট্রন গুলো এসে এসেই আমাদের এখানে ক্লোরোফিল এ যে ইলেকট্রনের চাহিদাটা সেটাকে কি করে দেয় ভাইয়া? মিটিয়ে দেয়। আশা করি আপনাদের সবাইকে আমি এই জিনিসটা বুঝাতে পেরেছি। ঠিক আছে কি কথাটা? ক্লিয়ার? এখন ভাইয়া যদি এটা না হয়, যদি এইখানকার ফটোলাইসিস অংশটুকু না হয় তাহলে কি হইতে হবে ভাইয়া? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে যে ইলেকট্রনটা বের হয়ে গিয়েছিল ওকে আবার ঘুরে ফিরে এইখানে ক্লোরোফিল এর কাছে আসতে হবে। ওইখানের ইলেকট্রনটাকে ঘুরে ফিরে এর কাছে আসতে হবে। বোঝা গেল কি কথাটা? আয়দার আপনাকে পানি ভেঙে বারবার ইলেকট্রন সাপ্লাই দিতে হবে, আর না হলে ওটাকে ঘুরে ঘুরে এখানে আনতে হবে। আশা করি আপনাদের সবাইকে আমি এই জিনিসটা বুঝাতে পেরেছি। যদি আমি বুঝাতে পেরি তাহলে আপনি আমার পরের কথাবার্তাগুলো বুঝবেন ভাইয়া। পরের কথাবার্তাগুলো আপনি বুঝবেন। এই যে এখানে আসেন, দেখেন এখানে আমি এতক্ষণ যা পড়েছি সেই কথাবার্তাগুলো লিখা আছে, যে ব্ল্যাক পেনের কথা বলা আছে, দুইটা অধ্যায় ভাগ করে আলোক নির্ভর আলোক নিরপেক্ষ। ওকে,
এখানে দেখেন যে হেডলাইনটা আছে সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। সালোক সংশ্লেষ প্রক্রিয়া, আলোক শক্তি ব্যবহার, এটি তৈরি প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আপনাদেরকে আমি ভালো মতন ভেঙে ভেঙে বুঝিয়ে এসেছি। দেখেন ভাইয়া, ফটোফসফোরাইলেশন আবার কি হতে পারে ভাইয়া? অচক্রিয় হতে পারে, চক্রীয় হতে পারে। বোঝা গেল কি কথাটা? এর মানে কি ভাইয়া? এর মানে হচ্ছে যে আমি আপনাকে উপরে যেই কথাটা বুঝিয়েছি, দেখাই। হ্যাঁ, এখানে যদি আপনি পানি ভাঙেন, এখানে যদি আপনি পানি ভাঙেন তাহলে তো ইলেকট্রনটা বের হয়ে চলে গেল। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অচক্রিয় ফটোফসফোরাইলেশন। ঠিক আছে কি কথাটা? কিন্তু এখানে যদি আপনি পানি না ভাঙেন, এখানে যদি ভাইয়া আপনি পানি না ভাঙেন, তাহলে ওইখানের ইলেকট্রনটা আবার এখানে আসতে হবে। তাহলে ওর একটা কি করা লাগতেছে ভাইয়া? ওর একটা সাইকেল মেনটেন করা লাগতেছে, এন্ড এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে চক্রীয় ফটোফসফোরাইলেশন। বোঝা গেল কি কথাটা? আশা করি আপনাদের সবাইকে আমি এই ব্যাপারটুকু বুঝাতে পেরেছি। চলেন তাহলে এগিয়ে যাই, এগিয়ে যাই, এগিয়ে যাই, এগিয়ে যাই। এখানে ছবি দিয়ে ইন ডিটেলস ব্যাখ্যা করা আছে। এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই, পরীক্ষাতে আসে না। যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ভাইয়া চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যেকার পার্থক্য। ঠিক আছে কি কথাটা? আচ্ছা, দেখেন এখান থেকে আমাদের সর্বপ্রথম যেটা পড়া লাগবে সেটা হচ্ছে যে অচক্রীয় ফটোফসফোরাইলেশনে 1 এবং 2 দুজনই অ্যাটেন্ড করতেছে, কিন্তু চক্রীয়তে শুধুমাত্র একজনই অ্যাটেন্ড করে। এটা আপনি মনে রাখবেন। ঠিক আছে কি কথাটা? আপনাদেরকে বারবার বলে এসেছে অচক্রীয়তে পানির প্রয়োজন হয়, কারণ নিচ থেকে আমার ইলেকট্রন সাপ্লাই দেওয়া লাগবে, নিচ থেকে আমার বারবার ইলেকট্রন সাপ্লাই দেওয়া লাগবে। দ্যাটস অচক্রীয়তে কি লাগবে? পানির প্রয়োজন হয়। কিন্তু চক্রীয়তে ইলেকট্রনটা ঘুরে আবার নিচে দিয়ে চলে আসে, ইলেকট্রনটা ঘুরে নিচে দিয়ে চলে আসতেছে। দ্যাটস এখানে কি লাগে না ভাইয়া? এখানে পানির প্রয়োজন হয় না। বোঝা গেল কি কথাটা? এখানে পানি যদি না ভাঙে তাহলে কি কোনো অক্সিজেন তৈরি হবে? না ভাই, এখানে কোনো অক্সিজেন তৈরি হবে না। এখানে যেহেতু পানি ভাঙতেছে তাহলে এখানে কি তৈরি হবে ভাইয়া? অক্সিজেন তৈরি হবে। ঠিক আছে কি কথাটা? আচ্ছা, তারপরে আসেন ভাইয়া, এখানে যদি পানি ভাঙে তাহলে হাইড্রোজেন প্লাস বা প্রোটন এইচ প্লাস তৈরি হচ্ছে। হ্যাঁ, এইচ প্লাস তৈরি হচ্ছে। তৈরি হলে সেখানে কি হবে ভাইয়া? NADPH2 তৈরি হবে, NADP বিজারিত হয়ে NADPH2 তৈরি হবে। এখানে যদি পানি না ভাঙে তাহলে কি কোনো এইচ প্লাস তৈরি হবে? হবে না ভাইয়া। তাহলে কি এখানে কোনো NADP বিজারিত হবে? না ভাইয়া, এখানে কোনো NADP বিজারিত হবে না। আশা করি আপনাদের সবাইকে চক্রীয় এবং অচক্রীয়ের মধ্যেকার পার্থক্যটা বোঝাতে পেরেছে। এন্ড বেসিক্যালি এটাকে চক্রীয়, সরি অচক্রীয় বলা হয় কেন, and এটাকে চক্রীয় বলা হয় কেন সেটা প্রথম লাইনে লেখা আছে। PS1 হতে উত্থিত ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে পুনরায় PS1 এ ফিরে আসে, আর এখানে ফিরে আসে না। যেহেতু ফিরে আসে, ঘুরে ফিরে ঘরের ছেলে ঘরে ফিরে আসে, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে চক্রীয়। এন্ড যেহেতু এখানে ফিরে আসে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অচক্রীয়। আশা করি আপনাদের কারো কোনো ভাইয়া সমস্যা নেই। আমাদের এখানে যে পার্থক্যটা, এই পার্থক্যটা আমাদের পরীক্ষার জন্য দরকারি পার্থক্য। এখন আপনাদেরকে একটা জিনিস আমি পড়াবো বলে বাদ দিয়ে চলে এসেছিলাম, সেই জিনিসটা হচ্ছে যে এই যে ফটো সিস্টেম 1 এবং 2। ঠিক আছে কি কথাটা? 1 এবং 2, চলেন বুঝাই আপনাদেরকে ফটো সিস্টেম 1 এবং 2। বলে এসেছিলাম ভাইয়া, ফটো সিস্টেম 1 এর মধ্যে লাইট কিরকম থাকে? 700 ন্যানোমিটারের লাইট তারা রিসিভ করতে পারে। ফটো সিস্টেম 2 কিরকম লাইট রিসিভ করতে পারে? 680 ন্যানোমিটারের লাইট রিসিভ করতে পারে। তাহলে ওদের ক্লোরোফিল কিরকম? A700। ওদের ক্লোরোফিল কিরকম? A680। ঠিক আছে কি কথাটা? আপনাদেরকে চক্রীয় অচক্রীয় পড়িয়ে এসেছি, ঠিক আছে? ফটো সিস্টেম 1 চক্রীয় অচক্রীয় দুইটার সাথেই রিলেটেড, কিন্তু ফটো সিস্টেম 2 শুধুমাত্র কার সাথে রিলেটেড? অচক্রীয় সাথে রিলেটেড। আপনাদেরকে একটু আগেই আমি পড়িয়ে এসেছি। ঠিক আছে কি কথাটা? আচ্ছা, তারপরে এসে দেখেন ভাইয়া, এখানে আছে কি ভাইয়া? অচক্রীয়। অচক্রীয় ইলেকট্রনের চাহিদা পূরণ হয় কি থেকে? বারবার বলে এসেছি ভাই, পানি ভেঙে ভেঙে ইলেকট্রন গুলো আসে, তাহলে পানি থেকে এসে পূরণ হয়। আর ফটো সিস্টেম 1 এরটা কি হয়? PS2 থেকে এসে পূরণ হয়, মানে ঘুরে ফিরে আরেকটা ফটো সিস্টেম থেকে এসে নিচে দিয়ে গিয়ে তার কি হচ্ছে? পূরণ হচ্ছে। ঠিক আছে কি কথাটা? আশা করি এখানে যে দরকারি পার্থক্যের যে পয়েন্ট গুলা, সেই প্রত্যেকটা পয়েন্ট কি আমি বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে, সে চক্রীয় অচক্রীয় ইন ডিটেলস এর সাথে। আশা করি আপনাদের কারো কোনো সমস্যা নেই। তারপরে চলেন, তারপরে চলেন, তারপরে চলেন, তারপরে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়ে যাওয়ার আগে আবার আমরা এদিকে কাছে যাব। ঠিক আছে? আপ কই চলে গেল? হ্যাঁ, আপনারা তাহলে এখন একটু আমার সাথে ইন্টারেক্ট করেন। বলেন তো ভাই, এতক্ষণ যা বুঝিয়েছি আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমি একা একা বক বক করে চলেছি। কি অবস্থা ভাইয়ারা?
চ্যাট বক্সে তো কিছু কথাবার্তা আছে দেখা যায়। আচ্ছা, আর কি কেউ কিছু না বুঝলে বলতে চাচ্ছেন? আচ্ছা, ফেসবুকে অবশ্য চেক করা উচিত ছিল। দাঁড়ান, একটা মিনিট দাঁড়ান, একটু ফেসবুক থেকে ঘুরে আসি, এখানে কেউ কিছু বললো কিনা। না না, ফেসবুকে কেউ কিছু নাই। ফেসবুকে এত রাত্রে সেরকম কেউ দেখতেছেও না, পরে রেকর্ডেড হতে দেখবে কয়েকজন আর কি। আচ্ছা ভাই, তাহলে আমি আগে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, চলেন। তাহলে ভাইয়া, আমাদের কি পড়া শেষ? আমাদের পড়া যেটা শেষ সেটা হচ্ছে ভাইয়া আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়ের একদম ইন ডিটেলস আমরা পড়ে এসেছি। ঠিক আছে, কি কথাটা কি পড়ে এসেছি? পড়ে এসেছি হচ্ছে গিয়ে ভাইয়া, যেটা হচ্ছে গিয়ে আমাদের অচক্রিয় সেখানে ফটোলাইসিসও হবে, সেখানে ফটোফসফোরাইলেশনও হবে। কিন্তু যেটা হচ্ছে গিয়ে ভাইয়া চক্রীয়, সেখানে শুধুমাত্র ফটোফসফোরাইলেশন হবে, কারণ সেখানে পানি ভাঙার প্রয়োজন পড়তেছে না। আশা করি আপনাদের এই কথাটা এখন ভালো মতন বুঝতে পেরেছেন। ঠিক আছে কি কথাটা? চলেন, তাহলে এখন আমাদের বাকি কি? বাকি হচ্ছে ভাইয়া আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায় কোথায় হয় সেটাও আমি বলে আসলাম। সেটা হয় কোথায় ভাইয়া? হয় হচ্ছে গিয়ে আমাদের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। এখন কথা হচ্ছে যে আলোক নিরপেক্ষ পর্যায় হয়তো হয়টা কিভাবে? এখন আমি আপনাদেরকে যেরকম প্রশ্নটা করেছিলাম, বিজ্ঞানীরাও একসময় সেই প্রশ্নটা করেছিল, হয়টা কিভাবে। তখন বিজ্ঞানীরা গবেষণা করে বের করে ফেললো যে ভাই তিন ভাবে হতে পারে। কেলভিন সাহেব বললো এইভাবে হয়, হ্যাচোস্লেক সাহেব বললো আচ্ছা ওইভাবে তো হয়, পাশাপাশি আমার মতো করেও হয়। ঠিক আছে কি কথাটা? আবার কিছু কিছু গাছ দেখা যায় কি ভাইয়া, সিএএম বা ক্রেসুলিসিন অ্যাসিড মেটাবলিজম প্রক্রিয়া বা রাস্তা, যেটি আপনি বলেন না কেন। তাহলে কারো কারো মানে কোনো কোনো গাছের ক্ষেত্রে ক্যালভিন হয়, কোনো কোনো গাছ বা উদ্ভিদের ক্ষেত্রে হ্যাচোস্লেক হয়, আর কারো কারো ক্ষেত্রে ভাই কি হয়, সিএএম প্রক্রিয়াটুকু হয়। তো চলেন আমরা দেরি না করে চলে যাই, আমরা একে একে কেলভিন চক্র এবং হ্যাচোস্লেক চক্র এই দুইটা ইন ডিটেলস পড়বো, কারণ এই দুইটা হচ্ছে কি ভাই আমাদের সিকিউর জন্য দরকারি। ক্যান প্রক্রিয়া রিলেটেড আমাদের পড়ালেখা তেমন নাই বইতে, সো আমরা এটাকে অল্প করে পড়ে চলে যাব। চলেন ভাইয়া শুরু করা যায়। এখানে যা বলেছি সেই কথাবার্তাগুলোই আছে। চলেন, এখান থেকে আপনাদের যেগুলো এমসিকিউর জন্য লাগবে সেগুলো দাগানো আছে, তারপর আমি কিছু কিছু আরো দাগাই। যেমন শীর্ষ উদ্ভিদ কোনগুলা? আম, জাম, ধান, পাট, এগুলোতে কি হচ্ছে ভাই? সি3 চক্রটা রান করতেছে। ঠিক আছে কি কথাটা? চলেন 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 চলেন, এই হচ্ছে গিয়ে ভাই আমাদের সেই ঐতিহাসিক ক্যালভিন চক্র, যেটাকে আমাদের সিকিউর জন্য মাস্ট 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 পারতেই হবে। চলেন আস্তে আস্তে আমরা পড়ালেখা করা শুরু করি ভাইয়া। দেখেন ভাইয়া কি হচ্ছে, হচ্ছে হচ্ছে গিয়ে ভাইয়া গাছ বা উদ্ভিদ, উদ্ভিদের সেলের মধ্যে একটা উপাদান আছে, সেই উপাদানটার নাম কি ভাইয়া? নাম হচ্ছে গিয়ে রাইবোলোজ 1,5 বিসফসফেট। এখন দেখেন এর নামের মধ্যে বেশ কয়েকটা কথা আছে। কি কথা ভাইয়া? 1 এবং 5 বিসফসফেট মানে কি? নিচে দিয়ে লেখা আছে ভাইয়া 5 কার্বনের যৌগ সেটা। 5 কার্বনের যৌগের মাঝে 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বনের মাঝে দুইটা, সেজন্য আছে বিস, দুইটা কি যুক্ত আছে ভাইয়া? ফসফেট যুক্ত আছে। এটা হচ্ছে কি ওর নামের রিজন। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আচ্ছা, এই উপাদানটা কি করতেছে ভাইয়া? এই উপাদানটা করতেছে কার্বন ডাই অক্সাইড রিসিভ করতেছে। And আমরা জানি সালোক সংশ্লেষণের মধ্যে মেইন কাজই কি ভাই? মেইন কাজই হচ্ছে এই কার্বন ডাই অক্সাইডকে নিয়ে যাওয়া। ঠিক আছে, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড রিসিভ করে সেটাকে কি করতেছে? বানিয়ে দিচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড। আচ্ছা, কিটো অ্যাসিড কয় কার্বনের ভাইয়া? 6 কার্বনের। আচ্ছা, এন্ড এখানে একটা কথা ইউজ করেছে ভাই, সেটা কি? সেটা হচ্ছে কি অস্থায়ী, মানে এটা তৈরি হবে এবং সাথে সাথেই আবার কি হবে? ভেঙে যাবে। আচ্ছা, এখানে যে প্রসেসটা রান করতেছে একটা কেমিক্যাল রিয়েকশন, কেমিক্যাল রিয়েকশনটাতে হেল্প করে কি ভাইয়া? হেল্প করে হচ্ছে গিয়ে রুবিস্কো এনজাইম। কেমিক্যাল রিয়েকশনটাতে হেল্প করে কে ভাইয়া? হেল্প করে হচ্ছে গিয়ে রুবিস্কো এনজাইম। একটা কথা ভাইয়া মনে রাখবেন, সেই মনে রাখার মতো কথাটা কি? মনে রাখাটা হচ্ছে যে পৃথিবীতে সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম হলো রুবিস্কো। ঠিক আছে কি কথাটা? পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হলো রুবিস্কো। কেন ভাইয়া? যদি রুবিস্কো না হইতো তাহলে আমাদের এই ক্যালভিন সাইকেল রান করতো না, সালোক সংশ্লেষণ রান করতো না। সালোক সংশ্লেষণ রান না করলে আর কি হইতো? আমরা কোনো খাবার দাবার পাইতাম না, দুনিয়াদারির মধ্যে এত ঝুট ঝামেলা হতো না, দুনিয়াদারি একদম এক্সিস্টই করতো না। দ্যাটস ওয়াই আমরা বলি হচ্ছে রুবিস্কো হচ্ছে যে ভাইয়া সবচাইতে গুরুত্বপূর্ণ এনজাইম। আচ্ছা চলেন,
অস্থায়ী কিটো অ্যাসিড, বলেই দিলাম অস্থায়ী, তার মানে কি সাথে সাথে ভাঙবে। সে ভাঙলো কার উপস্থিতিতে ভাঙলো? পানিকে সাথে নিয়ে ভাঙলো। ভেঙে সে বানালো কি ভাইয়া? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি বানালো? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে কার্বন কয়টা ভাইয়া? 3টা কার্বন। তো এখানে কার্বন ছিল কয়টা? 6টা কার্বন। তাহলে 3 কার্বনের যৌগ কয়টা তৈরি হবে? 2টা তৈরি হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2 × 3 PgA। আশা করি আপনাদেরকে সবাইকে বুঝাতে পেরেছি। ওকে, ওকে ভাইয়া। এখন এখানে দেখেন আরেকটা কথা আছে, সেই কথাটি কি? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার মানে কি এটা 3 নাম্বার কার্বনের মধ্যে একটা কি লেগে আছে? ফসফেট লেগে আছে। চলেন ভাইয়া আগাই আমরা। চলেন, তারপরে কি লেখা আছে? তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কনভার্ট হচ্ছে কি, সে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। আবার সে একই কথা, 3 কার্বনের 2টা অণু, কোনো সমস্যা নেই। কিন্তু ভাইয়া এখানে ছিল শুধুমাত্র 3-এ একটা ফসফেট যুক্ত, এখানে একে আরো একটা ফসফেট এসেছে। এখানে একের মাঝে আরো একটা ফসফেট এসেছে। এই ফসফেটটা কোথা থেকে এসেছে ভাইয়া? এই ফসফেটটা এসেছে হচ্ছে এটিপি কে ভেঙে। তাহলে দুইটা যেহেতু সিপিজি 1,3-BPGA তৈরি হচ্ছে, তাহলে আমার ফসফেট লাগবে 2টা, তাহলে এটিপি ভাঙতে হবে ভাইয়া 2টা। তাহলে আমরা লিখতে পারি কি, 2টা এটিপি ভাঙে 2টা এডিপি তৈরি হচ্ছে। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ঠিক আছে, এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন ভাইয়া আপনি এই এটিপিটা পাইছেন কই, এটিপিটা আপনার কাছে কে দিছে ভাইয়া? এই জন্যই তো আপনাকে আলোক নিরপেক্ষ পর্যায়টা, সরি, আলোক নির্ভর পর্যায়টা একটু আগে পড়িয়ে এসেছি। মনে করে দেখেন ফটোফসফোরাইলেশনে কি তৈরি হচ্ছিল? এটিপি তৈরি হচ্ছিল। সেই এটিপি গুলাকে ভেঙেই আপনি এখন আবার কি করতেছেন? আপনি আর এই সাইকেলটা রান করাচ্ছেন। এটাই তো আপনাকে বারবার বারবার সেখানে পড়িয়ে এসেছিলাম। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা ভাইয়া, তাহলে এখানে ফসফেট কয়টা? আহ এখানে ফসফেট হচ্ছে একটা, এখানে ফসফেট হচ্ছে কি ভাইয়া? 2টা। তাহলে ফসফেটের যেখানে লেনদেন হয় সেখানে এনজাইম হিসেবে লাগে কি? সেখানে এনজাইম হিসেবে লাগে হচ্ছে কি কাইনেজ। আশা করি আপনারা এটা জানেন, যদি আপনারা আমার আগে শ্বসনের ক্লাসটুকু করে থাকেন। না করলে আজকে জেনে নেন, যেখানে ফসফেটের আদান প্রদান হয় সেখানে এনজাইম হিসেবে কাজে লাগে হচ্ছে গিয়ে ভাইয়া কাইনেজ। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আচ্ছা, তারপরে চলেন, তারপরে আমাদের এই ফসফোগ্লিসারিক অ্যাসিড সেটা ভেঙে কি হচ্ছে? সেটা ভেঙে গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রোক্সি এসিটোন 3 ফসফেট, দুইটা কম্পাউন্ডের মাঝে একটা কি বলে সাম্যাবস্থা টাইপের একটা চিহ্ন দিয়ে, উভমুখী চিহ্ন দিয়ে তারা বোঝাচ্ছে। এই চিহ্নটার মানে কি বোঝায় ভাইয়া? এই চিহ্নটার মানে হচ্ছে যে ভাইয়া, এখানে যে জিনিসটা, এটা 2 অণু এটা তৈরি করতে পারে, আবার 2 অণু এটাও তৈরি করতে পারে। কখন? যে কোনো সময় যে কোনোটাই হইতে পারে। অথবা এমনও হইতে পারে এখানে 2 অণু থেকে এটা 1 অণু তৈরি হয়েছে, এটা 1 অণু তৈরি হয়েছে। বুঝা গেছে কি কথাটা? এটা 2 অণু হতে পারে, এটা 2 অণু হতে পারে, অথবা এটা 1 অণু, এটা 1 অণু, এরকম হওয়াও সম্ভব। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। দেখেন ভাইয়া, এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রোক্সি এসিটোন 3 ফসফেট, এরা নিজেরা কি ভাইয়া? এরা নিজেরা হচ্ছে কি আইসোমার। আইসোমার মানে কি? আইসোমার মানে হচ্ছে কি ভাইয়া সমাণু। এরা কি ভাইয়া? এরা হচ্ছে গিয়ে সমান। আশা করি আপনারা সবাই এখন সমাণু চিনেন। সে যেহেতু এরা একজন আরেকজনের আইসোমার অথবা সমাণু, দ্যাটস ওয়াই এখানে এনজাইমটা কি কাজে লাগতেছে ভাইয়া? এখানে এনজাইমটা কাজে লাগছে হচ্ছে গিয়ে আইসোমারেজ। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ঠিক আছে কি কথাটা? আচ্ছা, তারপর আপনাদেরকে আরেকটা জিনিস বুঝিয়ে দিই তো ভাইয়া। এটা এখানে কি লিখা আছে? এখানে লিখা আছে হচ্ছে গিয়ে ভাইয়া এসিড। এখানে লিখা আছে হচ্ছে গিয়ে এসিড। এখানে আপনাদেরকে লিখি। তারপর এখানে লেখা আছে কি ভাইয়া? অ্যালডিহাইড। এখানে লেখা আছে কি ভাইয়া? অ্যালডিহাইড। আপনারা যদি 9-10-এ জৈব যৌগ পড়ে থাকেন তাহলে আমাকে বলেন তো ভাইয়া, এসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয় কিভাবে? আশা করি আপনারা ঠিকটাই বলেছেন, হয় হচ্ছে গিয়ে ভাইয়া বিজারণ করলে। এসিড থেকে অ্যালডিহাইড হয় কিভাবে ভাইয়া? বিজারণ করলে। ঠিক আছে কি কথাটা? তাহলে এখানে কি রিঅ্যাকশন করতেছে ভাই? এখানে রিঅ্যাকশন করতেছে হচ্ছে গিয়ে বিজারণ। ঠিক আছে কি কথাটা? এখানে রিঅ্যাকশন করতেছে হচ্ছে গিয়ে ভাইয়া বিজারণ। বিজারণ হয় কি অ্যাড করলে ভাইয়া? বিজারণ হয় হচ্ছে গিয়ে আমরা এইচ প্লাস অ্যাড করি। যদি ওইটা বোঝা যাচ্ছে না, বিজারণ হয় কি করলে ভাইয়া? এইচ প্লাস অ্যাড করলে, ওর সাথে এইচ প্লাস অ্যাড করলে বেসিক্যালি। ঠিক আছে কি কথাটা? তাহলে দেখেন তো ভাইয়া, এই যে এখানে এক্সট্রা এইচ প্লাস দেখা যাচ্ছে, ওই ব্যাটাকে আপনি কি করতেছেন? এখানে কাজে লাগাই দিচ্ছেন, এখানে রিঅ্যাকশনে কাজে লাগিয়ে দিচ্ছেন। ওকে যখন আপনি ছেড়ে দিয়ে কাজে লাগিয়ে দিচ্ছেন, তখন আপনি নিজে কিসে কনভার্ট হয়ে যাচ্ছেন? এনএডিপি তে কনভার্ট হয়ে যাচ্ছে। এটাই পাশে দিয়ে দেখানো হয়েছে। আশা করি আপনারা সবাই
বুঝতে পেরেছেন? এখানেও কিন্তু সেম একই কথা ভাইয়া, দুই অণু যেহেতু, এখানে সবকিছু কি হবে, দুই অণু দুই অণু, টু টাইমস করে, ঠিক আছে। আবার সেম একই কথা, NADPH2 পেয়েছিলেন কোথায়? হ্যাঁ ভাইয়া, আলোক নির্ভর পর্যায়ে তৈরি করে এসেছিলেন, আশা করি মনে আছে আপনাদের সবার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি বিক্রিয়া হচ্ছে ভাইয়া? জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে। এখানে কি বিক্রিয়া হচ্ছে? জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে। এন্ড জারণ বিজারণ বিক্রিয়া যেখানেই হয় সেখানে এনজাইম হিসেবে থাকে কি ভাইয়া? ডিহাইড্রোজিনেজ। আশা করি এটাও আপনারা যারা আমার সবসময় ক্লাস করেছেন তারা জানেন। যারা জানেন না জেনে নেন, যেখানেই আমাদের জারণ বিজারণ বিক্রিয়া ঘটে সেখানে এনজাইম হিসেবে থাকে কি? ডিহাইড্রোজিনেজ। আশা করি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি। চলেন ভাইয়া, এখানে আছে গ্লিসারaldehyde 3 ফসফেট, এখানে আছে হচ্ছে গিয়ে ভাই ডাইহাইড্রোক্সি এসিটোন 3 ফসফেট। ওকে, এরা দুজন মিলে তৈরি করে কি ভাইয়া? এরা দুজন মিলে তৈরি করে হচ্ছে গিয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এরা দুজন মিলে কি তৈরি করে? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ঠিক আছে কি কথাটা? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এনজাইম কি কাজে লাগে ভাইয়া? অ্যালডোলেজ। দেখেন ভাই, এর কাছে ছিল কয় কার্বন? 3 কার্বন। ওর কাছে ছিল কয় কার্বন? 3 কার্বন। এখানে ফ্রুক্টোজ তৈরি হয়েছে কয় কার্বন? 6 কার্বন। সব কিন্তু ভাইয়া একদম হিসাব বরাবর মিলে, বুঝছেন কি কথাটা ভাইয়া? একদম হিসাব বরাবর মিলে। চলেন, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, নাম দেখি বোঝা যাচ্ছে 1 নাম্বার এবং 6 নাম্বারে দুইটা ফসফেট কি আছে ভাইয়া? যুক্ত আছে। তাহলে এটা থেকে কনভার্ট হচ্ছে কিসে? ফ্রুক্টোজ 6 ফসফেটের মাঝে কনভার্ট হচ্ছে, ঠিক আছে কি কথাটা? এই ফ্রুক্টোজ 6 ফসফেট, তার মানে এর কাছে দুইটা ফসফেট ছিল, এর কাছে কি হচ্ছে? একটা ফসফেট রইলো। তাহলে একটা ফসফেট কি হচ্ছে ভাই? বের করে দিচ্ছে। এই একটা ফসফেট বের করে দেওয়ার জন্য কি এনজাইম কাজ করতেছে ভাই? ফসফেটেজ এনজাইম কাজ করতেছে। এখানে দেখেন দেওয়া আছে একটা ফসফেটকে সে কি করছে? বের করে দিচ্ছে, ঠিক আছে কি কথাটা? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন ভাইয়া কি হচ্ছে? এখন যেটা হচ্ছে সেটা হলো যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কনভার্ট হয়ে যাবে কিসে? সেটা হচ্ছে যে গ্লুকোজ 6 ফসফেট। এন্ড গ্লুকোজ 6 ফসফেট মানে 6 নাম্বার পজিশনে একটা ফসফেট এর আছে, সেটা থেকে চলে যেতে পারে 1 নাম্বার পজিশনে গ্লুকোজ 1 ফসফেট। সেখান থেকে সেটা যখন গ্লুকোজে তৈরি হবে তখন সেটা স্টার্চও তৈরি হতে পারে, সেটা সুক্রোজও তৈরি হতে পারে, ঠিক আছে কি কথাটা? মানে এখানে একটা ফসফেট যেটা যুক্ত ছিল সেটা যদি চলে যায় সেইখান থেকে স্টার্চও পেতে পারি, সেখান থেকে আমরা আস্তে করে সুক্রোজও পেতে পারি। গ্লুকোজের পলিমার, স্টার্চ হচ্ছে গিয়ে পলিমার, ঠিক আছে কি কথাটা? আশা করি আপনারা এই জায়গাটা বুঝেছেন। তাহলে এখন আরেকটু কথা আছে ভাই, আরেকটু কথা কি? সেটা হচ্ছে এখান দিয়ে কি বোঝানো হচ্ছে? যেটা বোঝানো হচ্ছে, এর কাছে কার্বন কয়টা আছে ভাইয়া? এর কাছে কার্বন আছে হচ্ছে গিয়ে 3টা। এর কাছে কার্বন আছে কয়টা ভাইয়া? 6টা। এই 3 আর 6 এই কয়েকটা জিনিস মিলে কি তৈরি করে ফেললো? দুইটা জিনিস তৈরি করে ফেলে ভাইয়া। একটা হচ্ছে ইরিথ্রোস 4 ফসফেট, একটা হচ্ছে জাইলুলোজ 4 ফসফেট। ইরিথ্রোজের মধ্যে কার্বন কয়টা ভাইয়া? ইরিথ্রোজের মাঝে কার্বন হচ্ছে গিয়ে ভাইয়া 4টা। জাইলুলোজের মাঝে কার্বন কয়টা ভাইয়া? জাইলুলোজের মাঝে কার্বন হচ্ছে ভাইয়া 5টা। তাহলে 5টা কার্বন আর 4টা কার্বন মিলে কিন্তু আবার কয়টা হয় ভাইয়া? সেই 9টা কার্বনই হয়। এখানে দেখেন 3টা কার্বন আর 6টা কার্বন মিলে যে 9, এখানেও কিন্তু 4টা কার্বন আর 5টা কার্বন মিলে সেই 9টা কার্বনই হচ্ছে। বুঝাতে গেছে কি কথাটা? আশা করি কারো কোনো সমস্যা নেই। এই রিয়েকশনে আমাদেরকে হেল্প করে কোন এনজাইম? এই রিয়েকশনে আমাদেরকে হেল্প করে হচ্ছে কি ভাইয়া? ট্রান্সকিটোলেজ এনজাইম। আশা করি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি, ঠিক আছে। দেখেন, তারপর আমরা আবার আগাই। জাইলুলোজ 5 ফসফেট চলে যায় কোথায়? রাইবোলোজ 5 ফসফেটে। এটাও 5 কার্বন, এটাও 5 কার্বন, কোনো সমস্যা নেই। এখানে হেল্প করে কে ভাই? এখানে হেল্প করে হচ্ছে কি ইপিমারেজ এনজাইম। খুবই ভালো কথা, এখানে হেল্প করে হচ্ছে কি ইপিমারেজ এনজাইম। রাইবোলোজ 5 ফসফেট থেকে সেটা চলে যায় কোথায়? সেটা চলে যায় হচ্ছে কি রাইবোলোজ 1,5 বিসফসফেট, যেখান থেকে আমরা বেসিক্যালি আমাদের পড়ালেখা স্টার্ট করেছিলাম। আবার সেম একই কথা আসে ভাইয়া, এখানে 5 ফসফেট মানে একটা ফসফেট লেগে আছে কোথায়? লেগে আছে 5 কার্বনে। এখানে হচ্ছে কি 1,5 বিসফসফেট মানে দুইটা কার্বন কোথায় কোথায় আছে? সরি, কয়টা কার্বন? দুইটা কার্বন কোথায় কোথায় আছে? 1 এবং 5 নাম্বার পজিশনে আছে। তার মানে কি একটা ফসফেট বেড়ে গেছে। সে ফসফেটটা বাড়বে কিভাবে? স্বাভাবিকভাবে আবার আমাদের এটিপি ভাঙতে হবে, এটিপি ভেঙে এডিপি তে যাবে, একটা ফসফেট এখানে চলে যাবে। এন্ড আবারও সেম একই কথা, যেখানে এটিপি এডিপি চেঞ্জ হয় সেখানে এনজাইম হিসেবে কাজে লাগে কি? কাইনেজ। আশা করি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি। এখন ভাই আপনাদের কাছে যেটা আমার বুঝতে মানে আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো যে দেখেন, আমরা জার্নি শুরু করেছিলাম 5 কার্বন নিয়ে, পরে একটা কার্বন এসে অ্যাড হলো, 6টা কার্বন হলো। 6টা কার্বনের জার্নি চলতেছে 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 চলতেছে, এখান থেকে ঘুরে ফিরে আমি আবার কোথায় ফেরত চলে আসলাম?
5 কার্বনে কিন্তু ফেরত চলে আসলাম। তাহলে একটা কার্বনকে আমি কি করলাম ভাই, এই রাস্তায় পাঠিয়ে দিছি। একটা কার্বনকে আমি এই রাস্তায় পাঠিয়ে দিছি, বাবা তুমি ওইদিকে যাও। ঠিক আছে কি কথাটা? এভাবে এই সাইকেল যদি আমি 6 বার চালাতে পারি, এই সাইকেল যদি আমি 6 বার চালাতে পারি, তাহলে এদিকে কয়টা কার্বন জমা হবে? 6টা কার্বন জমা হবে। এন্ড 6টা কার্বন যে মুহূর্তে জমা হবে সেই মুহূর্তেই আমাদের এই দিককার রিয়েকশন টুকু রান করবে। ঠিক আছে কি কথাটা? And একটা আমরা কি পাবো? এক অণু গ্লুকোজ পাবো। তাহলে আপনাদেরকে একদম সোজা বাংলা কথায় যদি আমি জিজ্ঞেস করি, ভাইয়া এক অণু গ্লুকোজ পেতে হলে আমাদের এই সাইকেল কয়বার চালাতে হবে? এক অণু গ্লুকোজ পেতে হলে আমাদের এই সাইকেলটা ভাইয়া 6 বার চালাতে হবে। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। ঠিক আছে? এই অংশটা কেন রান করাইতে হবে, একবারে কেন হয়ে গেল না? তাইলে ভাই এই অংশটা যদি আপনি রান না করাইতেন, রাইবোলোজ 1,5 বিসফসফেটকে আপনি বারবার পেতেন কোথায়? বুঝছেন? ওর পরিমাণ তো ইনফিনিটিভ না আপনার শরীর, মানে আপনার শরীর তো না, প্লান্টের শরীরের মধ্যে তো আর অসীম পরিমাণে রাইবোলোজ 1,5 বিসফসফেট নাই। তাহলে এটাকে কাজে লাগিয়ে আবার এর কাছে ফেরত আসতে হবে। And প্রত্যেকবার একটা করে আপনি কার্বন আপনি কি করতে পারবেন? ডিপোজিটেড করতে পারবেন। এন্ড এইভাবে যখন 6 বার আপনি 6টা কার্বন ডিপোজিটেড করবেন, তখন এটা কিসে চলে যাবে ভাইয়া? গ্লুকোজে চলে যাবে। আশা করি আপনাদের কারো কোনো সমস্যা নেই। চলেন ভাইয়া, এইখানে আমি আপনাদেরকে যে কথাবার্তাগুলো বলেছি সেই কথাবার্তাগুলো এখানে কিছু সুন্দর সুন্দর হেডলাইনে ডিভাইড করে বলে দিয়েছে। প্রথম অংশ হচ্ছে কার্বক্সিলেশন, একটা হেডলাইনে ডিভাইড করেছে। তারপর হচ্ছে গিয়ে ফসফোরাইলেশন, আরেকটা হেডলাইন দিয়ে তারা ব্যাখ্যা করে দিয়েছে। এই ছবিটা ভাই আমাদের কোনো দরকার নাই। এখানে আমরা যতগুলো কেমিক্যালের নাম বলেছি সবগুলো কেমিক্যালের একদম সংকেত সহ সুন্দর করে দিয়ে দেওয়া আছে, কিন্তু আমাদের এটা কোনো প্রয়োজন নেই। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভাই এইটা, আমাদের এই সাইকেলটা সিকিউ তে জন্য খুবই দরকারি। এন্ড আসলে আমাদের এই ছবিটা এঁকে দিয়ে দেখাতে হবে। ঠিক আছে? যদি ব্যাখ্যা করো জানতে চায়, তাহলে আমাদের এই ছকের সাথে সাথে ব্যাখ্যাও কিছুটা লিখতে হবে। আর ব্যাখ্যা যদি না জানতে চায় তাহলে জাস্ট ছকটুকু লিখে দিলেই হবে। আশা করি আপনাদের কারো কোনো সমস্যা নেই। চলেন ভাইয়া আগাই। আচ্ছা, এখানে আমাদের সেই আলোক নির্ভর অধ্যায় এবং আলোক নিরপেক্ষ অধ্যায়ের মধ্যেকার পার্থক্য, যেটা আমাদের বেসিক্যালি আরো আগে পড়ে আসা উচিত ছিল, কিন্তু বইতে পড়ে আছে, কি আর করার। আমরা বেসিক্যালি এগুলো জানি, আলোক নির্ভরে কি কি ঘটনা ঘটে, আলোক নিরপেক্ষতে কি কি ঘটনা ঘটে। দেখেন আপনাকে যেটা পড়িয়ে এসেছিলাম, গ্রানার থাইলাকয়েড মেমব্রেনে ঘটে, আগে আপনি জানেন। ক্লোরোপ্লাস্ট স্টোমার মধ্যে ঘটে, সেগুলো আপনারা সবই জানেন। কি কি তৈরি হয় সব আপনারা মোটামুটি ভাইয়া জানেন। ঠিক আছে? এখন আমরা যেটা পড়তেছি আলোক নিরপেক্ষ পর্যায়ে কিভাবে হতে পারে, 3 ভাবে হতে পারে: ক্যালভিন সাইকেল, হ্যাচো-স্ল্যাক সাইকেল, আর একটা হচ্ছে ক্র্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম। এতক্ষণে আমরা পড়ে কি শেষ করলাম? আমরা ক্যালভিন সাইকেল পড়ে শেষ করলাম। ঠিক আছে কি কথাটা? আমরা এবার আস্তে করে চলে যাব কোথায়? আমাদের চিত্রে আছে, দাঁড়ান একটা মিনিট ভাইয়া। এখানে ভাই আমাদের চিত্র উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো সহজ সহজ কথাবার্তা, সেগুলো ভাই আপনারা পড়লেই পারবেন। এখানে আমার বোঝায় দেওয়ার মতো জিনিসপাতি তুলনামূলক কম। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা কি ভাইয়া? আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। আলোক শোষণ বা ফটো রেসপিরেশন হচ্ছে গিয়ে ভাইয়া কি আর বলবো, সেটা কাজে লাগে না, বুঝছেন? দেখেন আমাদের বডিতে কিন্তু রেসপিরেশন হচ্ছে, আমার বডিতে, আপনার বডিতে, আপনার পাশে যে গাছটা আছে সেই গাছের শরীরে, সবার শরীরে কিন্তু ভাই রেসপিরেশন হচ্ছে। ঠিক আছে? কিন্তু আমাদের রেসপিরেশনের জন্য কি ভাইয়া আলো লাগে? আলো তো লাগে না। কিন্তু ভাইয়া আলোর উপস্থিতিতে একটা রেসপিরেশন হয়ে যেতে পারে, সেই রেসপিরেশনটা হলো হচ্ছে গিয়ে ভাইয়া আলোক শ্বসন। ঠিক আছে কি কথাটা? And এই রেসপিরেশনটা হলে কোথায় হবে? অবশ্যই উদ্ভিদে হবে। এই রেসপিরেশনটা হলে উদ্ভিদে কোনো লাভ নাই, বরঞ্চ কি ভাইয়া অনেক লস। উদ্ভিদে কোনো লাভ নাই, বরঞ্চ কি ভাইয়া অনেক লস। এখানে সুন্দর মতন লিখা আছে ভাইয়া, ফটো রেসপিরেশনে সিথ্রি উদ্ভিদের ফটোসিনথেসিসের হার 25% পর্যন্ত কমাতে পারে। তাহলে এর থেকে ওর কোনো লাভ হচ্ছে? কোনো লাভ নেই, এটা লস। এখানে আপনাদের একটা এমসিকিউ আছে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে যে ভাইয়া ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় কাজে লাগে কি কি? ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম এবং মাইটোকন্ড্রিয়া। কয়টা অঙ্গ? সরি, অঙ্গাণু। 3টা অঙ্গাণু ভাইয়া। And আপনাদেরকে আমি বারবার বলি, যেখানে 3টা অপশন দেখবেন সেখানে মনে করবেন এটা একটা এমসিকিউ। আপনাদেরকে বলে দিবে যে নিচের কোন অঙ্গাণুটি ফটো রেসপিরেশনে প্রয়োজনীয় নয়। এই 3টার সাথে আরো একটা জোড়া লাগাই দিবে, তাহলেই আপনাদের একটা সুন্দর এমসিকিউ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে কি কথাটা? ক্লিয়ার? আশা করি আপনাদের কারো কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, তাহলে ফটো, সরি, আলোক শোষণ সবসময় কি হতে পারে ভাইয়া? না ভাইয়া, সবসময় হয় না। কখন হয়? হয় হচ্ছে কি ভাইয়া তীব্র আলো এবং অধিক তাপমাত্রায়। তাহলে যখন হচ্ছে কি তীব্র আলো এবং অধিক তাপমাত্রায় হয়,
তখন ওরা কি করে, ওরা আলোক শোষণ করে ফেলে। আলোক শোষণ করলে দিন শেষে লস কি হয় ভাইয়া, ওর ফটোসিনথেসিসের রেট ভাইয়া কমে যায়। ঠিক আছে কি কথাটা? এখন কি ভাই আমরা চাই আলোক শোষণ হোক? না ভাই, আমরা চাই না আলোক শোষণ হোক। আমরা চাই কি, আমরা চাই হচ্ছে আলোক শোষণ বন্ধ হোক। তাহলে আলোক শোষণ বন্ধ করার জন্য আমরা কি করতে পারি ভাইয়া? আলোক শোষণ বন্ধ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে, বুঝাই দিই আপনাকে, এই ছবিটাতে সুন্দর করে লেখা আছে। দেখেন ভাইয়া, এটা হচ্ছে ধরেন আপনাদের সামনের রুম, মানে ড্রয়িং রুম। এটা হচ্ছে আপনাদের ভেতরের বেডরুম। ঠিক আছে কি কথাটা? এখন ধরেন আপনি কিছু একটা মানে কাজ করতে চাচ্ছেন, যেটা আপনি চান না বাহিরের মানুষ কেউ জানুক বা দেখুক। তাহলে এই কাজটা কি আপনি ভাইয়া আপনার ড্রয়িং রুমে করবেন? করবেন না ভাইয়া। কোথায় গিয়ে করবেন? বেডরুমে গিয়ে তারপরে আপনি আপনার প্রসেসটা রান করাবেন। ঠিক আছে কি কথাটা? আপনি যদি ড্রয়িং রুমে খুব সাহস নিয়ে করতে যান, আপনি বারবার বাইরের থেকে মানুষ এসে আপনাকে কি করতে পারে, বিরক্ত করতে পারে। ঠিক সেম ভাবে ভাইয়া আমাদের যেটা সি3 সাইকেল আমরা পড়ে এসেছিলাম, সেই সি3 সাইকেলটা রান করে হচ্ছে গিয়ে মেসোফিল কোষে, যেটা হচ্ছে বাহিরের সেল। ঠিক আছে? এই বাহিরের সেলে যদি সে সি3 সাইকেলটা রান করাতে চায়, তখন কি হইতে পারে ভাইয়া, তার লস হইতে পারে, মানে ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন যেটা, সেটা হয়ে তার 25% লস হইতে পারে। তো সেজন্য সে ভয়ের চোটে সে করবে কি, আমি সামনের রুমে আর থাকবোই না, করবোই না, আমি চলে যাব কোথায় ভাইয়া, ভেতরের রুমে চলে যাব। ঠিক আছে? সে ভেতরের রুমে চলে যায়, সি3 সাইকেল সে গিয়ে রান করায় কোথায়, বান্ডেল সিড কোষ, যেটা হচ্ছে কি উদ্ভিদের ভেতরের দিকে থাকে, মানে উদ্ভিদের পাতার ভেতরের দিকে থাকে। তো ভেতরের দিকে চলে গেলে কোনো সমস্যা হয় না। এখন ভাইয়া ঝামেলা কি? ঝামেলা হচ্ছে যে ভাই, আপনি যে সি3 সাইকেল রান করাবেন, আপনার সি3 সাইকেলের জন্য কার্বন ডাই অক্সাইড তো লাগবে। দেখুন, কেউ যদি ড্রয়িং রুম দিয়ে না ঢুকে সে কি বেডরুমে যেতে পারবে? পারবে না তো ভাইয়া। কার্বন ডাই অক্সাইড তো এসে ড্রয়িং রুমে এসেই বসে থাকবে। তো ওকে তো আপনার ড্রয়িং রুম থেকে এখন কোথায় নিয়ে যেতে হবে, বেডরুম পর্যন্ত নিয়ে যেতে হবে। ঠিক আছে কি কথাটা? তাহলে কার্বন ডাই অক্সাইড আসলো, তাকে আপনি ড্রয়িং রুম থেকে ভেতরের রুমে নিয়ে যাবেন। এই প্রসেসটার জন্যই বেসিক্যালি আমাদের এদিকে যতগুলো রিয়েকশন আছে সবগুলো রিয়েকশন, এই রিয়েকশন গুলো পরে দিন শেষে কিন্তু আবার সি3 সাইকেলে রান করায়, কিন্তু আমাদেরকে এই রিয়েকশন গুলো পড়া লাগবে। আশা করি আপনাদের সবাইকে আমি বোঝাতে পেরেছি। আমাদের তাহলে সি3 সাথে সি4 এর কি পার্থক্য ভাইয়া? সি3 তে যে প্রসেসটা সেটা রান করে হচ্ছে মেসোফিল কোষে, সি4 এ সেটা রান করে বেসিক্যালি বান্ডেল সিট মেসোফিল দুইটা অংশ মিলে। ঠিক আছে? এখানে কি হয়, কার্বন ডাই অক্সাইড কে মেসোফিল থেকে বান্ডেল সিট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদের এই পাশের এত 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 রিয়েকশন, যেগুলো আমাদের ভাইয়া পারা লাগবে। একবার কার্বন ডাই অক্সাইড ভেতরের রুমে প্রবেশ করে ফেললো, তারপর কিন্তু সে সেই পুরানো ঘটনাই আবার চালাবে। সি3 চক্র, যেটা আপনাদেরকে একটু আগে আমি পড়িয়ে এসেছি, সেই প্রসেসে কিন্তু সে রান করাবে, যদি সে সামনের রুম ক্রস করে ভেতরের রুমে চলে যেতে পারে। ঠিক আছে কি কথাটা? তাহলে ভাইয়া আশা করি আপনাদের সবাইকে সি4 এর উপকারিতাটা বুঝাতে পেরেছি। তাহলে সি4 এর উপকারিতাতে কি হবে ভাইয়া? সি4 যেহেতু সে প্রসেসটা ভেতরের রুমে করতেছে, তাহলে এখানে কোনো আলোক শোষণ হবে না। আপনার যে 25% লস হওয়ার যে কেসটা ছিল, সেটা সি4 এর ক্ষেত্রে হবে না। ঠিক আছে কি কথাটা? দেখেন, আলোক শোষণ হচ্ছিল কখন? আলোক শোষণ হচ্ছিল হচ্ছে কি অতিরিক্ত তাপমাত্রা, যেটা বলা ছিল 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে খুব সম্ভবত। তাহলে ভাই 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে সি3 রা যেখানে ফেল করতো, কারণ তাদের আলো শোষণ হয়ে যেত, ফটোসিনথেসিস হচ্ছে না, সেখানে ওই এই সি4 উদ্ভিদরা কি করবে ভাই, টিকে যেতে পারবে। কারণ 30 ডিগ্রি হোক আর যত ডিগ্রি হোক, আমার কার্বন ডাই অক্সাইড ভেতরে যাবে, ভেতরে গিয়ে রান করবে, আলোক শোষণের কোনো চান্সই নাই। বোঝা গেছে কি কথাটা? তাহলে সি3 এর তুলনায় সি4 উদ্ভিদরা কি ভাইয়া অধিক উন্নত। আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। এখন ভাইয়া আমাদের সিকিউতে আসবে কি? আমাদের সিকিউতে আসবে হচ্ছে কি সি4 সাইকেল কিভাবে হয়, যেটা আমরা এই ছবি সহ ব্যাখ্যা করে দিব। চলেন আমরা আস্তে আস্তে ছবি পড়ি, পরে বাংলা লেখাগুলো আপনাদেরকে একটু করে দেখিয়ে দিব। চলেন ভাইয়া। আসলো, কে আসলো ভাইয়া? বাহির থেকে কার্বন ডাই অক্সাইড আসলো। ঠিক আছে কি কথাটা? সে গিয়ে সেলের ভেতরকার কার সাথে রিয়েকশন করে ভাইয়া? অক্সালো এসিটিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে? সে গিয়ে কি করে, ফসফেনল পাইরুভিক অ্যাসিড যেটা ছিল তার সাথে মিলে কি তৈরি করে ফেলে ভাইয়া? অক্সালো এসিটিক অ্যাসিড তৈরি করে ফেলে। দেখেন, আপনারা একটু কষ্ট করে দেখেন, ফসফেনল পাইরুভিক অ্যাসিড আগে থেকে ছিল, সেটা কয় কার্বনের? 3 কার্বনের। এই ব্যাটার সাথে এই ব্যাটা যোগ হয়েছে, যোগ হয়ে বানাইলো কি 4 কার্বনের অক্সালো এসিটিক অ্যাসিড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কার্বন ডাই অক্সাইড ভেতরে প্রবেশ করলো, মানে রিয়েকশনে প্রবেশ করলো, এখন ওই রুম পর্যন্ত যেতে পারে নাই, যাবে। অক্সালো এসিটিক অ্যাসিড, আচ্ছা ভালো কথা, একটা কথা ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে যে ভাই এখানে কার্বন কি করতেছেন, আপনি একটা কার্বন অ্যাড করতেছেন। ঠিক আছে কি কথাটা? কার্বন অ্যাড করতে আপনার যে এনজাইমটা কাজে লাগে, সেই এনজাইমটা হচ্ছে কি কার্বক্সিলেজ। তাহলে কার্বক্সিলেজ কি করে ভাইয়া? কার্বন অ্যাড করে।
কার্বক্সিলেজ কি করে ভাইয়া? কার্বন অ্যাড করে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। চলেন এগিয়ে যাই। আচ্ছা, এই কার্বক্সিলেজ যে এনজাইম, তার জন্য অক্সালোএসিটিক অ্যাসিড তৈরি হলো। সে অক্সালোএসিটিক অ্যাসিড আস্তে আস্তে এই জায়গা দিয়ে, এই জায়গাটা কি? ফুটা বা ছিদ্র। ভাইয়া, দুইটা পাশাপাশি সেলের মধ্যেকার ছিদ্রকে কি বলে? আপনারা যারা বোটানি ফার্স্ট চ্যাপ্টার পড়েছেন তারা সবাই বলতে পারবেন দুইটার পাশাপাশি সেলের মাঝে ছিদ্রকে কি বলে ভাইয়া? প্লাজমাডেজমাটা বলে। ঠিক আছে কি কথাটা? সেটা প্লাজমাডেজমাটা বলে। ওকে। তো অক্সালোএসিটিক অ্যাসিড যেটা ছিল, ঠিক আছে কি কথাটা, সে আগে কিসে ট্রান্সফার হয়ে নিয়েছে ভাই? ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপার্টিক অ্যাসিড, দুইটা মানে যে কোনো একটাতে হতে পারে, হয়তো বা ম্যালিক অ্যাসিড হতে পারে, না হলে অ্যাসপার্টিক অ্যাসিড হতে পারে। হলো হয়ে সে বাহির বান্ডেল মেসোফিল কোষ থেকে চলে গেল কোন কোষে ভাইয়া? বান্ডেল সিট কোষে। ঠিক আছে কি কথাটা? এই যে ভাই আপনার অক্সালোএসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড কিংবা অ্যাসপার্টিক অ্যাসিডে ট্রান্সফার হইলো, সেখানে কোন এনজাইমটা কাজে লাগলো ভাইয়া? সেখানে এনজাইমটা কাজে লাগলো হচ্ছে গিয়ে ডিহাইড্রোজিনেজ এনজাইম। ঠিক আছে কি কথাটা? সেখানে কোন এনজাইমটা কাজে লাগলো? ডিহাইড্রোজিনেজ এনজাইম। তাহলে ভাইয়া দেখেন, ডিহাইড্রোজেনেজ এনজাইম কাজ করেছে, এখানে আপনার কি হচ্ছে? একটা NADPH2 ভেঙে যাচ্ছে, NADPH2 ভেঙে একটা NADP তৈরি হলো। ঠিক আছে, এখানে একটা NADPH2 আপনি কি করছেন? ভেঙে ফেলতেছেন। এটা একটু খেয়াল রাখেন, একটু পরে আবার আপনাকে বলবো। আচ্ছা ভাইয়া, এই যে ম্যালিক অ্যাসিড হলো, সে বাহির থেকে ভেতরে প্রবেশ করে ফেললো, খুবই ভালো কথা। এখন উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো হচ্ছে কার্বন যেটা আসছিল ওটা আবার ছেড়ে দিতে হবে, কারণ সে গিয়ে C3 তে অ্যাটেন্ড করবে। তো এখন এই ম্যালিক অ্যাসিড আস্তে করে কি করলো? কার্বনটাকে ছেড়ে দিল। কার্বনটাকে ছেড়ে দিলে এই কার্বন ডাই অক্সাইডটা গিয়ে C3 সাইকেলে অ্যাটেন্ড করবে। ঠিক আছে কি কথাটা? আচ্ছা, তাহলে কার্বন অ্যাড করার জন্য যদি ভাইয়া কার্বক্সিলেজ লাগে, কার্বন বাদ দেওয়ার জন্য কি এনজাইম লাগবে? ডি কার্বক্সিলেজ। আশা করি আপনারা জানেন যে ডি মানে হচ্ছে কি বাদ দেওয়া। ঠিক আছে কি কথাটা? এই শব্দটা আমাদের বাদ দেওয়া রিলেটেড প্রসেস গুলোর আগে দিয়ে আমরা লাগিয়ে নেই। যাই হোক, তাহলে কোন এনজাইম কাজে লাগতেছে? ডি কার্বক্সিলেজ। ডি কার্বক্সিলেজ কি করতেছে? এখান থেকে একটা কার্বনকে বের করে দিচ্ছে কার্বন ডাই অক্সাইড হিসেবে, সেটা গিয়ে C3 সাইকেল অ্যাটেন্ড করতেছে, যেটা আমরা আগেই বারবার বারবার পড়ে এসেছি। ওকে। তাহলে এই ম্যালিক অ্যাসিডটা আস্তে করে কিসে কনভার্ট হচ্ছে ভাই? এটা আস্তে করে কনভার্ট হয়ে যাচ্ছে হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এটা কি? 3 কার্বনের একটা যৌগ, বা কমন সেন্স এটা ছিল 4 কার্বনের যৌগ, একটা কার্বন চলে গেল, এটা এখন কনভার্ট হয়ে গেল কয় কার্বনের ভাইয়া? 3 কার্বনের যৌগতে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে কি কথাটা? এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখানে কি হয় ভাইয়া? এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার NADP থেকে আবার NADPH2 তৈরি হয়ে যায়। মানে আপনার যে NADPH2 এখানে খরচ হয়েছিল, সেই জিনিস আপনি আবার এখানে কি করে নিতে পারতেছেন ভাইয়া? তৈরি করে নিতে পারতেছেন। ঠিক আছে কি কথাটা? তার মানে বাইরের রুম থেকে আপনি ভেতরের রুমে যাওয়ার জন্য 100 টাকা খরচ করেছিলেন ঠিকই, ভেতরের রুমে ঢোকার সাথে সাথে আপনি আবার কি করে নিতে পারতেছেন? 100 টাকা ইনকাম করে নিতে পারতেছেন। এই ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। আশা করি আপনাদের কারো কোনো সমস্যা নেই। তাহলে ভাই এই যে আমাদের পাইরুভিক অ্যাসিড, সে আবার সুন্দর মতন কি করবে? আমাদের মেসোফিল কোষে ফেরত আসবে, কারণ এর এই যে বারবার একই কথা বলি, এর সাপ্লাই তো ভাই ইনফিনিটি পরিমাণ না। তাহলে আমাদের সাইকেলটাকে কন্টিনিউ করতে হবে। পাইরুভিক অ্যাসিড ভেতর থেকে বাহিরে চলে আসলো, বাহিরে পাইরুভিক অ্যাসিডটা আস্তে করে কিসে কনভার্ট হয় ভাইয়া? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে আবার সেম একই কথা, পাইরুভিক অ্যাসিড খালি, কিন্তু ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এখানে কি চলে আসছে ভাই? একটা ফসফেট চলে এসেছে। তাহলে ফসফেট আসবে কোথা থেকে? আমাদের সেই এটিপি হচ্ছে গিয়ে ফসফেটের সাপ্লাইটুকু দিবে। এটিপি কি করবে? একটা ফসফেট ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সেটা কনভার্ট হবে কিসে? এডিপি তে। ফসফেটটা এসে এর সাথে গিয়ে অ্যাড হয়ে গেল। ক্লিয়ার কি কথাটা? আশা করি ক্লিয়ার। এন্ড ভাইয়া বারবার এক কথা বলি, যেখানেই ফসফেটের আদান প্রদান হয় সেখানে এনজাইম হিসেবে থাকে কি ভাইয়া? কাইনেজ এনজাইম থাকে। আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। তাহলে আমাদের দেখেন এদিকে পুরো ঘটনাটাই ঘটেছে কিসের জন্য? বাহির সেল থেকে কার্বন ডাই অক্সাইড ভেতরের সেলে প্রবেশ করানোর জন্য। প্রবেশ করে ফেললো, ভেতরে গিয়ে যা মন চায় তা করুক, আমাদের আর চিন্তা করার বিষয় না। And এটাই হচ্ছে গিয়ে ভাইয়া আমাদের হ্যাচো-স্ল্যাক চক্র কিংবা C4 চক্র। ঠিক আছে কি কথাটা? আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটু কিছু কথাবার্তা আপনার মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে ভাইয়া, C4 চক্রের আরেকটা সুন্দর নাম আছে, সেটা কি ভাইয়া? ডাইকার্বক্সিলিক চক্র। C4 চক্রের আরেকটা নাম আছে, সেটা কি ভাইয়া? ডাইকার্বক্সিলিক চক্র। ঠিক আছে কি কথাটা? ক্লিয়ার? আচ্ছা, এটাকে C4 চক্র কেন বলা হয় সেটার রিজন হচ্ছে গিয়ে ভাইয়া, এটা প্রথমে সবার আগে কি বানিয়ে নিয়েছিল? 4 কার্বন বিশিষ্ট অক্সালোএসিটিক অ্যাসিড বানিয়ে নিয়েছিল। দেখেন এটাতে কার্বন কয়টা? 4 কার্বন। ঠিক আছে কি কথাটা? সেজন্য এটাকে বলা হয় হচ্ছে কি ভাইয়া? C4 সাইকেল। ওকে।
আশা করি আপনাদের কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর এখানে আবার আমাদের একটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে ভাইয়া উদ্ভিদে 3 প্রকার শিফর লক্ষ্য করা যায়। ঠিক আছে, শিফর হয় সেটা আবার 3 রকমের শিফর হতে পারে। প্রসেস আমাদের কিছুই পারা লাগবে না, আমাদের জাস্ট মনে রাখতে হবে। এনএডিপি ম্যালিক এনজাইম প্রকারের শিফর চক্র চলে কোথায় কোথায় চলে ভাই? ভুট্টাতে হয়, ইক্ষুতে হয়, সারগাম, ক্র্যাব ঘাস ইত্যাদি উদ্ভিদে এটা ঘটে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এনএডি ম্যালিক এনজাইম, দেখেন খেয়াল রাখেন ভাই, এটা এনএডিপি, এটা হচ্ছে এনএডি, এখানে পি টুকু নাই কিন্তু, প্যাচ লাগায়েন না। এমসিকিউ তে আপনারা সবাই প্যাচ লাগান, ঠিক আছে? এনএডি ম্যালিক এনজাইম প্রকার কোথায় কোথায় ঘটে ভাইয়া? মিল্লাত, কাউন, চীনা ইত্যাদি উদ্ভিদে ঘটে। ওকে। ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ প্রকার কোথায় ঘটে ভাইয়া? গিনি ঘাসে ঘটে। আশা করি আপনাদের আর কারোর কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে ভাইয়া C3C4, বারবার আপনাদেরকে বুঝিয়ে এসেছিলাম যে আমাদের C4 হচ্ছে গিয়ে আপডেটেড, C3 হচ্ছে গিয়ে ভাইয়া ব্যাকডেটেড, ঠিক আছে কি কথাটা? তাহলে আপনার এই পার্থক্যটা পড়লে কি করতে পারবেন ভাইয়া? পারবেন, বাসায় আপনার এটা পড়বেন। এখানে ভাই আমাদের একটা বি নাম্বার কোশ্চেন, মানে আমাদের যেটা পরীক্ষাতে খ নাম্বারে আসে, সেটা হচ্ছে গিয়ে ভাইয়া ফ্রেঞ্চ অ্যানাটমি বলতে কি বুঝো? ঠিক আছে কি কথাটা? ফ্রেঞ্চ অ্যানাটমি বলতে ভাইয়া কি বুঝো? চলেন ফ্রেঞ্চ অ্যানাটমি বলতে আমরা কি বুঝি সেটা একটু পড়ে আসি ভাইয়া। উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নেওয়ার জন্য শিফুর উদ্ভিদসমূহের পাতার বিশেষ অন্তর্গঠন, ঠিক আছে কি কথাটা? তাহলে বিশেষ অন্তর্গঠনটা কি ভাইয়া? বিশেষ অন্তর্গঠনটা হচ্ছে ভাই কি, তেমন কিছুই না, এই জিনিসই, বুঝছেন? বান্ডেল সিট কোষ যেগুলো আছে সেগুলাকে কাভার করে দিবেন কি আপনি মেসোফিল কোষ রাখবেন। এখন আপনি যদি ভাইয়া বেডরুমটা কোনো কারণে ভুলবশত সামনের দিকে বানায় ফেলেন, লাভ হইলো কোনো, বুঝছেন? তাহলে তো কোনো লাভ নাই। তাহলে বেডরুমকে আপনাকে এমন ভাবে কাভার করে রাখতে হবে যেন বেডরুমের আশপাশে অন্যান্য মেসোফিল কোষ থাকে, বুঝছেন কি কথাটা? যাতে আপনার বেডরুমে যেতে হলে মেসোফিল কোষ হয়ে যেতে হয়, ডিরেক্ট যাতে কোনোভাবে বান্ডেলসিড কোষে যাওয়া না যায়। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ অ্যানাটমি। সিফর উদ্ভিদের পাতার বান্ডেল সিটের চারদিকে ক্ষুদ্র ক্লোরোপ্লাস্টযুক্ত মেসোফিল টিস্যুর যে বিশেষ বলয় থাকে তাকে ফ্রেঞ্চ অ্যানাটমি বলে। আপনাদেরকে আমি এই কথাটাই বুঝিয়ে বলেছি, আশা করি আপনারা পারবেন। দেখেন ভাইয়া, এদিকে C3 উদ্ভিদ আর C4 উদ্ভিদের মধ্যে ডিফারেন্স, আর এখানে ক্যালভিন চক্র, হ্যাচার্স ল্যাক চক্রের মধ্যে ডিফারেন্স, বেসিক্যালি ঘুরে ফিরে কাছাকাছি টাইপের কথাবার্তাই এখানে আছে। তারপরে C4 উদ্ভিদের বৈশিষ্ট্য আছে, এগুলোও আপনারা পড়লে পারবেন। তারপরে ভাইয়া আমাদের ক্যাম্প সম্পর্কে আমাদের তেমন কোনো কথাবার্তা নেই, এখানে আমাদের জাস্ট কিছু এমসিকিউর জন্য পড়া লাগবে, ঠিক আছে কি কথাটা? সেটা হচ্ছে যে ক্যাম্প হয় কোথায় ভাইয়া? ফ্যাসুলেসি গোত্রের উদ্ভিদ গুলোতে হয়। ফ্যাসুলেসি গোত্রের একটা প্রমিনেন্ট উদ্ভিদ কি ভাইয়া? পাথরকুচি, ঠিক আছে কি কথাটা? তাদের মধ্যে কি ঘটে? তাদের মধ্যে ঘটে হচ্ছে গিয়ে ক্যাম্প। আচ্ছা, কেন হয়? তারা উষ্ণ আবহাওয়ায় বেঁচে থাকে, ঠিক আছে? তারা উষ্ণ আবহাওয়ায় বেঁচে থাকে, মানে মরুভূমি টাইপের এলাকাতে। আচ্ছা, ওইখানে আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে এই সকল উদ্ভিদের রাতে পত্ররন্ধ্র খোলা থাকে। সারা জীবন আমরা দেখে এসেছি কি ভাইয়া, পত্ররন্ধ্র গুলো খোলা থাকে কখন? খোলা থাকে দিনের বেলা। কিন্তু আমাদের ক্যামের মধ্যে পত্ররন্ধ্র গুলো খোলা থাকে কখন? রাতের বেলা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে কি কথাটা? তারপর ভাইয়া আমাদের এখানে 3টা বিক্রিয়া আছে, বিক্রিয়া হলো টেস্ট, ঠিক আছে? টেস্ট, কেন এই টেস্ট গুলা করেছে আসেন আপনাদেরকে বুঝিয়ে বলি। দেখেন, সালোক সংশ্লেষের প্রক্রিয়া অক্সিজেন বের, এই যে অক্সিজেন, এই হচ্ছে সালোক সংশ্লেষের প্রক্রিয়া, এই হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? এখন এই যে অক্সিজেনটা আসছে, এটা কি ভাইয়া এইদিকে দেখেন, এই অক্সিজেনটা এদিকে চলে যাচ্ছে নাকি এইদিকে পানির অক্সিজেনটা এদিকে চলে যাচ্ছে? এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ঝামেলা বাঁধছে, ঠিক আছে? তারা কনফিউজ যে কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন গুলো এখানে অক্সিজেন হিসেবে বের হচ্ছে নাকি পানির অক্সিজেন পরমাণু গুলো এখানে অক্সিজেন হিসেবে বের হচ্ছে। তারা তাদের ডাউট গুলাকে সলভ করার জন্য তারা কি করলো ভাইয়া? করলো হচ্ছে গিয়ে 3টে বিক্রিয়া করছে। কি কি? প্রথম হচ্ছে ভাইয়া হিল বিক্রিয়া, তারপর হচ্ছে ভাইয়া ভ্যান নিল বিক্রিয়া, তারপর হচ্ছে গিয়ে ভাইয়া রুমেন এবং কামেনের তেজস্ক্রিয় চিহ্নিতকরণ প্রক্রিয়া। বুঝিয়ে বলি ভাইয়া, বলি। আসেন দেখেন, এখানে তারা কি করলো? সহজ কথায় রিয়েকশন করাইছে। এখানে তারা সহজ কথায় কি করাইছে? রিয়েকশন করিয়েছে, কিন্তু রিয়েকশনের মধ্যে পানি দিছে কিন্তু কার্বন ডাই অক্সাইড রাখে নাই। কার্বন ডাই অক্সাইডের বদলে কি দিয়েছে? অজৈব জারক দিয়েছে, আলো, ক্লোরোফিল সব আছে, নাই কি ভাইয়া? কার্বন ডাই অক্সাইড। তারপরও দেখা গেছে ভাই অক্সিজেন বের হচ্ছে। তার মানে কি? কার্বন ডাই অক্সাইড না থাকা সত্ত্বেও যদি অক্সিজেন বের হয়, তাহলে এই অক্সিজেন তো কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন না, এটা কার অক্সিজেন ভাইয়া? পানির অক্সিজেন। এটাই বেসিক্যালি হিল বিক্রিয়ার মানে বোঝা যায় যেটা আর কি, ঠিক আছে কি কথাটা? তারপরে আসেন ভ্যান নিল সাহেব কি করছে?
সে করছে হচ্ছে গিয়ে সে কার্বন ডাই অক্সাইড রাখছে কিন্তু সে পানি রাখে নাই। বোঝা গেছে কি কথাটা? সে কার্বন ডাই অক্সাইড রেখেছে কিন্তু সে রাখে নাই কি ভাইয়া? পানি রাখে নাই। পানি না রাখা এখানে দেখা গেল যে ভাইয়া এখানে কোনো অক্সিজেন বের হচ্ছে না। এখানে রিয়েকশন হচ্ছে ঠিকই কিন্তু এখানে কোনো অক্সিজেন বের হচ্ছে না। তাহলে অক্সিজেনটা আসতেছে কার থেকে ভাইয়া? পানি থেকে আসতেছিল। যেহেতু পানি নেই এখানে কোনো অক্সিজেনও নাই। বোঝা গেছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রুবেন ও কামেন আরো সহজ কাজ করেছে। সে কি করেছে ভাইয়া? এখানে অক্সিজেন গুলাকে রাখতে হচ্ছে ভাইয়া নর্মাল অক্সিজেন, মানে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন গুলো হচ্ছে নর্মাল অক্সিজেন, কিন্তু পানির অক্সিজেন গুলো হচ্ছে কি তেজস্ক্রিয় অক্সিজেন তারা দিয়ে দিয়েছে। ঠিক আছে কি কথাটা? তাহলে এখানে যে অক্সিজেন বের হলো সেগুলোকে দেখা গেলো তেজস্ক্রিয় অক্সিজেন, তাহলে তেজস্ক্রিয় অক্সিজেন ছিল কোথায়? পানিতে। তাহলে এই অক্সিজেন আসে কোথা থেকে? পানি থেকে আসে। উল্টা কাজও করেছে, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন গুলাকে তেজস্ক্রিয় দিয়েছে, কিন্তু তখন দেখা গেল হচ্ছে গিয়ে ভাইয়া অক্সিজেন যেটা সেটা আসছে নর্মাল। তাহলে ভাই এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড থেকে আসে না, আসে কোথা থেকে ভাইয়া? পানি থেকে আসে। বোঝা গেছে কি কথাটা? এই একটা জিনিস বোঝার জন্য যে ভাইয়া আমাদের এই অক্সিজেন পানি থেকে আসে না কার্বন ডাই অক্সাইড থেকে আসে, তা আমাদের বইয়ের মাঝে তিনটা বিক্রিয়া আছে, একটা হচ্ছে হিল বিক্রিয়া, একটা হচ্ছে ভ্যান নিল বিক্রিয়া, একটা হচ্ছে রুমেন এবং কামেনের বিক্রিয়া। ঠিক আছে? সাধারণত এই জায়গা থেকে সিকিউ আসে না, তবে স্যার যদি একটু ডিপ ডাউন কঠিন প্রশ্ন করতে চান তাহলে এখান থেকে সিকিউ চলে আসতে পারে। আশা করি আপনারা তারপরও পারবেন। তারপরে ভাইয়া সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ, এগুলো খুব সহজ সহজ পড়ালেখা, এগুলো আপনারা পড়বেন বাসায়, সুন্দর করে আপনারা পড়বেন। এখান থেকে আপনাদের যেটা এমসিকিউর জন্য বেশি দরকারি সেটা হচ্ছে যে অপটিমাম তাপমাত্রা 22 থেকে 35। ঠিক আছে কি কথাটা? এটা আপনাদের মাস্ট 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 জানতেই হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই ডেফিনেশনটা আমাদের পরীক্ষাতে অনেক সময় আসে। ফটো অক্সোট্রপস বলতে আপনারা কি বোঝেন? কি বলছে ভাই? কিছু কিছু শৈবাল বা অন্যান্য উদ্ভিদ বাইরে থেকে ভিটামিন বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য যদি না পায় তাহলে সালোক সংশ্লেষণ হয় না, কারণ এরা এইসব দ্রব্য নিজে থেকে তৈরি করতে পারে না। এদেরকে বলা হয় ফটো অক্সোট্রপস। মানে কি ভাইয়া? আপনি ওদেরকে কার্বন ডাই অক্সাইড দিচ্ছেন, ওদেরকে পানি দিচ্ছেন, সূর্যালোক দিচ্ছেন, ক্লোরোফিল দিচ্ছেন, তারপরে ওরা সালোক সংশ্লেষণ করতে পারবে না। তাহাদেরকে বাইরে থেকে কিছু কি সাপ্লাই করা লাগে? ভিটামিন বা কিছু প্রয়োজনীয় দ্রব্য সাপ্লাই করা লাগে। যদি আপনি সাপ্লাই করেন তাহলে সালোকসংশ্লেষণ হবে, না হলে হবে না। এই ধরনের শৈবাল বা উদ্ভিদ গুলাকে আমরা বলি হচ্ছে গিয়ে ভাইয়া কি? ফটোঅক্সোট্রপস। এটা আমাদের ক নম্বরের সিকিউতে অনেক সময় আসে। ঠিক আছে? তারপর এটা খুবই দরকারি, পত্ররন্ধ্র খোলাতে কে ভূমিকা রাখে? পটাশিয়াম। খুব খুব খুবই দরকারি। লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধতা ফ্যাক্টর, এই জায়গার যে পড়ালেখাগুলা আছে সেগুলা হচ্ছে যে ভাইয়া এখান থেকে আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে তিনটা জিনিস লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে: তাপমাত্রা, আলো তীব্রতা এবং কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব। লিমিটিং ফ্যাক্টর কয়টা ভাইয়া? তিনটা। ঠিক আছে কি কথাটা? এতটুকু জানলে আমাদের মোটামুটি এখান থেকে চলে। এখানে আরেকটা জিনিস পড়া লাগবে, সেটা হচ্ছে যে ভাইয়া সালোক সংশ্লেষণের হার বা কোশেন্ট। ঠিক আছে কি কথাটা? সালোক সংশ্লেষণের হার বা কোশেন্ট। দেখেন ভাইয়া, সালোক সংশ্লেষণে বের হয় কি? উৎপাদ কি ভাইয়া? উৎপাদ হচ্ছে কি অক্সিজেন। উপরে লিখবেন কি? উৎপাদ। কার্বন ডাই অক্সাইড, সরি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খরচ হয় কি ভাইয়া? কার্বন ডাই অক্সাইড। এটা কি? বিক্রিয়ক। তাহলে যেটা খরচ হয় সেটাকে রাখলেন নিচে, যেটা তৈরি হয় সেটাকে দিলেন উপরে। ঠিক আছে কি কথাটা? এই দুজনের যে রেশিওটা সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সালোক সংশ্লেষণের হার। বুঝা গেল? তাহলে অক্সিজেন ত্যাগ হচ্ছে কয়টা ভাইয়া? একটা। কার্বন ডাই অক্সাইড গ্রহণ হচ্ছে কয়টা? একটা। দিন শেষে রেশিও পাওয়া যায় কয়টা ভাইয়া? এক। ঠিক আছে কি কথাটা? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আশা করি আপনাদের ক্লিয়ার। এই পরে ভাইয়া জীব জগতের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছেন ইন ডিটেলস, এখানে পয়েন্ট বাই পয়েন্ট লিখে দিয়েছে। এইসব প্রশ্ন এখন আর আমাদের আসে না, 19 আসতো। এর সাথে সাথে ভাইয়া আমাদের আজকে সালোকসংশ্লেষণ পড়ালেখা কি হইলো? সমাপ্ত। ঠিক আছে? এর সাথে সাথে আমাদের আজকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সমাপ্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো আপনাদের সাথে নেক্সট অন্য একটা ক্লাসে অন্য কোনো টপিকে দেখা হবে। তো চলেন চলে যাই ভাইয়ার কাছে। ভাইয়া। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা চ্যাট বক্সে জানাতে পারো, অথবা চাইলে হোয়াটসঅ্যাপে পড়েও জানাতে পারো। ঠিক আছে? আমি একটু বাইরে আসছি। সো আচ্ছা, তাহলে ক্লাসটা এখানে আমরা শেষ করি। ওকে।
ভাই আপনি আছেন? হ্যালো। আমরা কি বের হয়ে যাব? ভাইয়া তো চলে গেলেন। হ্যাঁ তোমরা ভাই বের হয়ে যাও। ঠিক আছে আচ্ছা ভাই। ভাইয়া। জি ধন্যবাদ ভাইয়া। জি।